এখানে অনেক গ্রুপ আছে আমাদের এবং কন্টিনিউয়াসলি আমরা স্টাডি করি আলহামদুলিল্লাহ। তো যখন এখানে আসি যেটা হয় এটা আমার একটা ফ্যামিলি ফিলিং, বাংলাদেশি গ্রুপ, কিন্তু এখানে কোনো ফিডব্যাক সিস্টেম নাই, কোনো লার্নিং নাই। আমরা জাস্ট যেখানে যা পাই সব পড়ি, তারপর কোনো ধারাবাহিকতা নাই, মানে সব মিলিয়ে আমি স্যার মনে করি যে আমি এখানে কথা বলার জন্য যে একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল ওটা আমার নাই। এজন্যই আমি স্যার বলছি যে আমি আপনাদের সময় নিয়ে নষ্ট করছি মাত্র। এই কারণে আমি খুব গিলটি ফিল করি, এই জন্যই স্যার আমি কন্টিনিউ করতে চাই না। আমি এর আগেও শুরু করে বেশ দীর্ঘদিন ক্লাস নেওয়ার পরও স্যার একদম লাস্ট ক্লাসেও আমি কোনো ফিডব্যাক পাইনি, তো বন্ধ করে। আমি তখন স্যার অ্যাকিউটস পড়তাম, অ্যাকিউট বিভিন্ন যে স্পেশালাইজড যেটা, যে আচ্ছা যদি ডায়রিয়া হয় হঠাৎ করে এতগুলো রেমেডির মধ্যে কোনটা কিরকম এরকম পড়তাম স্যার। জ্বরের জন্য ডায়রিয়া আমরা কয়েকটা মনে হয় পড়ছিলাম, কাশি, কানের ব্যথা, এই টাইপের, আর সাথে থিওরি পড়তাম। কিন্তু স্যার একটা সময় পরে যে মনে হচ্ছিল যে কোথাও আগাচ্ছি না আসলে, তখন মনে হচ্ছিল যে এই সময়টা এইভাবে ইউজ করাটা আপনার মানে মানুষের সময় নষ্ট করা, এর জন্য বন্ধ করে দিয়েছিলাম। যাক, এনিওয়ে, আমরা কালকে বোঝার চেষ্টা করছিলাম যে আমরা একজন পেশেন্ট যখন আমার সামনে আসবেন তার যে কোনো সমস্যার জন্য আসুক, আমি কিন্তু এখানে অ্যাকিউটের কথা বলছি না, আমরা মেইনলি বলছি ক্রনিকের কথা। আমার যেটা আমাদের সমস্যা এখনকার হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথি মানে অনেকেই জানে, ইভেন আমার অনেকে যারা এখানকার বাঙালি না, মানে বিদেশি যারা অনেকে আছে বই পড়েন, অনেকে আছে নিজে নিজে হোমিওপ্যাথি করেন, বই নিয়ে কিনে কিনে ওষুধ খান। হ্যাঁ, বাংলাদেশে এরকম লোক আছে স্যার, ইউটিউব দেখে দেখে ওষুধ খায়। তো ওই টাইপের মানুষ যারা, ওনারা জানেন যে হোমিওপ্যাথি কিসের জন্য, এই যে ব্যথা পেলে আর্নিকা, জ্বর হলে বেলাডোনা, মানে এই টাইপের কিছু বেসিক অনেকেই জান। এখন আমরা যারা হোমিওপ্যাথ, কেন হোমিওপ্যাথ, কারণ আমাদের একটা ট্রেনিং থাকবে যেটা মোর ডিপ, যে আমার কাছে যখন একজন ক্রনিকলি সিক পারসন আসবেন, আমি আসলেই তাকে হেল্প করতে পারছি কিনা। সেই হেল্প যদি করতে চাই, আমার তার লেভেল অফ হেলথ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, যে সে তার জীবনী শক্তি বা ভাইটালিটি নিয়ে আমরা সবসময় কথা বলি, ভাইটাল ফোর্স নিয়ে আমরা সবসময় কথা বলি। আমরা অর্গাননে যারা এক্সপার্ট, অর্গানন নিয়ে অনেক পড়াশোনা, সবাই দেখবেন ভাইটাল ফোর্স নিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করেন, অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেন। তারপর এনার্জি মেডিসিনে অনেক কথা হয়, কিন্তু আসলে এনার্জি মেডিসিন মুখে মুখে রয়ে গেছে। আমরা আমাদের এনার্জি মেডিসিন, হাউ ইজ ইট এনার্জি মেডিসিন, বা এটার মেকানিজম আমরা জানি না, কিন্তু আমরা হোমিওপ্যাথ। আর আমরা কথা বলার সময় অনেক বড় গলায় কিন্তু বলি আমরা এনার্জি মেডিসিন দিচ্ছি। এখন আমি এই যে এনার্জি মেডিসিন দিচ্ছি, তাতে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে বুঝি না। এখন যখন আমার লেভেল অফ হেলথে পেশেন্টটার এনার্জি অনেক বেশি, ভাইটালিটি অনেক বেশি, হ্যাঁ, তখন সাধারণত সে লেভেল 1 এর পেশেন্ট, সবচেয়ে বেশি যেটা, এবং তাদের লাইফের এক্সপেক্টেন্সিও কিন্তু অনেক বেশি। তাদের লাইফের এক্সপেক্টেন্সি হচ্ছে 90+, তারা 90 বছরের বেশি বাঁচবেন। এখানে লাইফ এক্সপেক্টেন্সিটা অ্যাড করতে হবে স্যার। স্যারকে অনেক ধন্যবাদ, স্যার আমার এটা ঠিক করে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ। আরেকটা যেটা, যে আমরা লেভেলগুলো বোঝার জন্যই, হ্যাঁ, কি করব, কয়েকটা কোশ্চেন করব। এই কোশ্চেন গুলো আমাদের মনে রাখতে হবে। সেটা হলো, প্রথম যখন কেউ আসে, প্রথম হচ্ছে আপনার জ্বর কত ডিগ্রি হয়, কবে লাস্ট ফিভার ছিল, কত ডিগ্রি ছিল, এবং বছরে কতবার হয় বা কয় বছরে হয়। এই যে আইডিয়াটা, এই জিনিসগুলো আমি জোগাড় করব তার কাছ থেকে। এটা আমার একটা মোটামুটি আইডিয়া দিবে যে হয়তো লেভেল অফ হেলথ 2 কি 3 কি 4 কি 5 কি ইভেন 6, হ্যাঁ, আমার একটা আইডিয়া দিবে। কিভাবে দেখেন, আবার কি 1 নম্বর তো শুরু করেছেন? নো স্যার, এইটা একটু বলে আসছি হলো আজকে। এখন আবার চলে যাব হচ্ছে ইনশাআল্লাহ রিঅ্যাকশন অফ রেমেডি, সরি, অবজারভেশনে। কারণ অবজারভেশন তো শেষ করতে হবে, ওইটাই আমার দায়িত্ব ছিল, অবজারভেশন শেষ করা। তো আপনার এটা ফলো করতে পারেন, মানে কোথা থেকে কখন পড়ছিলেন শুনে গেছে আর কি। এটা স্যার, এই যে কোশ্চেন গুলো, যে মানে একজন পেশেন্ট কোন লেভেলে, এটা জি জি, গতকালকে আমরা তো বইটা বুঝতে পারেন। যাই হোক, আজকে একটু গাইড থাকলে ভালো হয়, নাহলে আপনার লেকচার শুনবো শুধু, এই আর কি। স্যার গাইড বলতে আপনি নোট বলছেন স্যার? নোট বলতে চাচ্ছেন যে নোট দিয়ে দিতে? আমাদের নোট আমাদের স্যার ঠিক করে দিয়েছেন, দেওয়া যাবে এখন। না না, আমি তো নোট দিতে বলছি না, বলছি যে গতকালকে পড়ছিলেন, বই থেকে ফলো করতে পারেনি আর কি। ও স্যার, আমি বলি, এটা তো আমার অ্যাকচুয়ালি আমার
পড়াশোনা মানে এই কলেজের সাথে তো 3 বছর আগেই কমপ্লিট, কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু ওই অনেক নোটস আমার কাছে না এখন আর ওইভাবে গুছানো নাই স্যার, অন্য পড়াশোনায় ব্যস্ত হতে ওইভাবে নাই। তো এইটা যে লেখা, এটা হচ্ছে বই পড়ে আমি নিজে লিখছি স্যার, বই আপনি রেডিমেড পাবেন না স্যার, মানে এগুলো সব আছে কিন্তু এলোমেলো ভাবে। আমি এখানে গুছিয়ে একটা ছক করে নিয়েছি যে আপনি যদি প্রিন্ট করে at a glance in brief করা হয়েছে। জি, এবং নট অনলি দ্যাট, এটা বইটা পড়ার পরে স্যার, বইটা পড়ার পরে আপনার কাছে মনে হবে আমি অনেক কিছু পড়লাম, সবকিছু কি মাথায় থাকবে কিনা একটা একটা সন্দেহের ব্যাপার। এটাকে সহজ করার জন্য আমি এখানে সম্ভব নয়, কিন্তু একটা আইডিয়া থাকতে হবে এবং এরপরে একটা কমপ্লিট একটা ধারণা আমাদের মানে জন্মাবে। এটা আমাদের বেনিফিট। এই আইডিয়াটাকে কনসলিডেট করার জন্য আমি এটা করেছি, এটা কনসলিডেটেড আইডিয়া। দ্যাট মিন্স আপনি যদি শুধু এইভাবে মুখস্থ রাখেন, এটা শুধু ঝুলিয়ে রাখেন একটা পর একটা প্রিন্ট করে নিয়ে আপনি এই 4টা পেজ শুধু আপনার প্র্যাকটিসে রাখেন স্যার, আপনি দেখেন স্যার খুব সহজ। আমি বলি আপনি দেখলেন আপনার কাছে একটা রোগী আসলো, হ্যাঁ, আসার পরে সে হয়তো গনোরিয়া নিয়ে আসছে, তাহলে আপনার কোনো চিন্তা নাই, আপনি তার ইয়ে দেখলেন, ডায়াগনোসিস দেখলেন গনোরিয়া অথবা সিফিলিস, একদম পোস্টমার্টম টেস্ট ইজ পজিটিভ অর সামথিং, আপনি সাথে সাথেই জানেন যে সে কিন্তু লেভেল অফ হেলথে 1 to 3%। বুঝতে পারছেন স্যার? এটা সবার ক্ষেত্রে না, এই স্টেফিলোকক্কাস এমএসএস এ অর স্ট্রেপ্টোকক্কাস ইনফ্লুয়েঞ্জার মোস্ট ভাইরাস, এইগুলো বা এপিডেমিক ভাইরাসে যারা ভুগবে তারা এই 1 2 3 4 থেকে 6 পর্যন্ত ভুগবে, কিন্তু সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রে এটা স্পেসিফিক। আমি আপনাকে একটা জিনিস বলি স্যার, আমাদের লেভেল অফ হেলথ বইটা পড়বেন স্যার, এত চমৎকার, এবং এই অংশটার উপরে যে আসলে যে কোন ব্যাকটেরিয়া বা ভাইরাস কোন লেভেলে মানুষকে আক্রান্ত করবে আর করবে না, কেন করবে না, এটা কিন্তু আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ডক্টর ভিতুল কাসের লেকচার, কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন, কারণ ওই সময়টা তো আমরা এখানে পাচ্ছি না। তো আমি স্যার এখানে যেটা সহজ করে দিচ্ছি, এটা দেখেন, লেভেল 1 যদি হয়, এই মানুষটাকে আপনি যখন জিজ্ঞেস করবেন বলে হ্যাঁ খুব জ্বর হয়, অনেক জোরে সোরে হয়, 104 ডিগ্রি, হ্যাঁ একদম 104 ডিগ্রি, 103 ডিগ্রি, 104 ডিগ্রি হয়, হয়ে 1 কি 2 দিন চলে যায়, এবং সেটা 4-5 বছরে একবার হয়, এবং ভেরি রেয়ার স্যার, তাদের অ্যাকিউট সহজে হয় না, এরা সহজে অসুস্থ হয় না। তবে একটা কথা মনে রাখতে হবে, এরা যদি এপিডেমিকে পড়ে এরাই বেশি মারা যায়, এরা খুব স্ট্রং। একটা এপিডেমিকে যে ভাইরাস গুলো আসে বা ব্যাকটেরিয়া গুলো আসে খুব স্ট্রং, তো তাদের অর্গানিজম এটাকে ডিটেক্ট করতে পারে এবং জ্বর খুব জোরে সোরে তৈরি করে, এই কারণে তখন তাদের কিন্তু ভালো ট্রিটমেন্টের খুব প্রয়োজন। হ্যাঁ, এখানে আমাদের অনেক মিস ইন্টারপ্রিটেশন আছে, আমরা মনে করি যে ও আচ্ছা যারা দুর্বল তাদেরকে টিকা দেওয়া হোক, কারণ না হলে তো ওরা মরে যাবে এই এপিডেমিকে। সবচেয়ে বড় কথা ডক্টর কেন বলে গেছেন, যেটা আমরা এখনো বুঝতে পারলাম না, ডক্টর কেন বলে গেছেন যে আমি কখনো মারাত্মক ভাবে যখন এপিডেমিক চলে তখন যক্ষ্মার রোগীদের মরতে দেখিনি, তুমি কখনো দেখবে না কনজাম্পশনের রোগী এপিডেমিকে মারা যায়। উনি কিন্তু এই আইডিয়াটা নিয়ে আসছিলেন, যেটা ডক্টর ভিতুল কাস কমপ্লিট করছেন, খেয়াল করলে বোঝা যায় স্যার, তাই না? আচ্ছা, তো আমরা এখানে কোশ্চেন করব, হ্যাঁ, যে তার অ্যাকিউটের যে ঘটনা এটা শুনবো, কারণ আমি প্রথম লিখে রেখেছিলাম যে অ্যাকিউট বিলংস টু হায়ার লেভেল অফ হেলথ, অ্যাকিউট বিলংস টু হায়ার লেভেল অফ হেলথ, কিন্তু অ্যাকিউট একদম ঘটে না, সেটা হচ্ছে লেভেল 1 এ, আর একদম লাস্টের লেভেলে লেভেল ডি তে। কেন লেভেল ডি হচ্ছে সরি লেভেল ডি না, গ্রুপ ডি তে। সো লেভেল এখানে স্যার সি হবে, এখানে সি হবে স্যার 8 এ। নো ইজ কারেক্ট, সরি স্যার 10 কই, ও যে 10, সো 10 11 আর 12 এই তিনটা মিলে গ্রুপ ডি। সো গ্রুপ ডি এবং গ্রুপ এ তে হচ্ছে লেভেল 1 2 3। এই দুইটা গ্রুপে আপনি আসলে খুব বেশি অ্যাকিউট পাবেন না, তবে পার্থক্য থাকবে স্যার, এই মানুষটা থাকবে খুবই সুস্থ, এবং এই মানুষটা হসপিটাল কি ডাক্তার কি ও ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। প্লাস আপনি দেখবেন তার যখন জ্বর আসে অনেক হাই আসে, হ্যাঁ 4-5 বছর পর হয়, এটা একটা তার লাইফ, সে যখন পিছনে চিন্তা করবে বলতে পারবে। কিন্তু এই ডি তে যখন আসবেন স্যার, এরা হচ্ছে সাধারণত হসপিটালে যায় আসে 20+ রেমেডি লাগবে তাকে সারাতে, মায়াজম থাকবে 10+, এটা বুঝতে হবে, এবং তার রেমেডি প্যাটার্নও ক্লিয়ার থাকবে না অফেন, প্লাস খুবই এন্ড স্টেজ অফ ডিজিজেস, প্লাস তার ডিজিজের নেম গুলো না আমাদের জন্য হেল্পফুল। যেমন অনেক ক্ষেত্রে যেমন ক্যান্সার হয়ে মেটাস্টেসিস হয়ে গেছে, মেটাস্টেসিস হলেও সে যদি এন্ড স্টেজ যদি হয় তাহলে সে এই লেভেলে, বাট অনেক সময় লেভেল 1 এর পেশেন্ট বা 2 এর পেশেন্ট মেটাস্টেসিস নিয়ে আসে, তাকে আপনি কিওর করতে সক্ষম হবেন। এই হলো সেই ক্যান্সারের পেশেন্টস যারা কিউরেবল। আমরা ওই
এরকম রোগীগুলা ভালো হওয়াতে আমরা বলি যে হোমিওপ্যাথি ক্যান্সার ভালো করে, এই কথাটাই বলছিলাম যে রং। সিরোসিস অফ দ্য লিভার, সিরিয়াস হার্ট ডিজিজ, আদার এক্সাম্পলস অফ ডিজিজেস বিলঙ্গিং টু দিস গ্রুপস, যেমন এইডস, মানুষ বলে না বাঁচে না, জুভেনাইল ডায়াবেটিস, আমার একটা পেশেন্ট আছে, ফাইনাল স্টেজেস অফ ক্রনিক ডিজিজ, লাইক যে কোনো ক্রনিক ডিজিজ খুব বেশি যখন অ্যাগ্রাভেটেড একদম লাস্টে, নিউরোমাস্কুলার ডিজিজ যেমন এই সমস্ত ডিজিজ, বা সিজোফ্রেনিয়া যেটা রিয়েলি সিজোফ্রেনিয়া, এগুলো কিন্তু ইনকিউরেবল কেস। এবং এদের একটা জ্বর হয় লাস্টে, যেটা আপনারা প্রায় শুনবেন, এদের যখন জ্বর হয় স্যার এটা হচ্ছে এরা মারা যাবে সেজন্যই হয়, একদম তার অর্গানিজম লাস্ট একটা ফিভার তৈরি করে 101 ডিগ্রি হাইয়েস্ট বা 38.5 ডিগ্রি পর্যন্ত, এটা এদের এর উপরে যায় না, এবং এই জ্বর কারণ নামানোর ক্ষমতা থাকে না, তারাই আমাদের হসপিটালের ট্রিটমেন্টে কমায় চলে যায়, কারণ তাদেরকে আর কিচ্ছু করার থাকে না, অনলি সিডেট করে দেওয়া ছাড়া, ভেজিটেবলস এর মতো বেঁচে থাকে, ঠিক আছে? তাহলে এই জ্বর কিন্তু ক্রনিক না, সরি ওই অ্যাকিউট না, যেটা আমরা অ্যাকিউট বলছি, এটা লাস্ট, এটা হয়ে সে মারা যাবে, এটা আর কোনো এদিক ওদিক নাই। এই জন্য এই পেশেন্টের ক্ষেত্রে এটা জানা জরুরি যে এই পেশেন্ট গুলো, এই যে 10, 11, 12, এরা হচ্ছে যত ওষুধ দিবেন, রাইট মেডিসিন যতবার পড়বে সে শুধু ভালোই বোধ করবে, শুধুই অ্যামেলিওরেশন হবে। এখানে আমার ডিফারেন্সিয়েশনটা আসবে, কারণ লেভেল 1-এও 2-তেও আপনার এরকম হবে, জাস্ট রাইট রেমেডি শুধু অ্যামেলিওরেশন দিতে পারে উইদাউট অ্যাগ্রাভেশন। আমরা অবজারভেশনে এটাই পড়ে আসছি, এই ডিফারেন্সটা শো করার জন্য আমি এই ছকটা তৈরি করেছিলাম। আচ্ছা চলে যাই, আজকে আমরা যেহেতু শেষ না, সেকেন্ড লাস্ট, সো আমরা হচ্ছে আজকে পড়বো অবজারভেশন 13। এখন অবজারভেশন 13 এর পিকচারটা দেখে আসি। এই যে দেখেন কোনো চেঞ্জ নাই মেন্টাল, ইমোশনালে বা তার এনার্জি লেভেলে বা তার চিফ কমপ্লেনে। 1 মাস পর রোগী ঔষধ দিয়েছেন, সে খেলো, ঠিক 1 মাস পর সে আসলো, এসে বললো আমার কোনো চেঞ্জ নাই। এখানে কি ডিসিশন নিব আমরা? সে যদি আপার মোস্ট লেভেলের হয়, যে যেমন লেভেল 1, লেভেল 2 এরকম, এন্ড দ্য হোমিওপ্যাথি সার্টেন অ্যাবাউট দ্য রেমেডি, এখানে দুটো জিনিসই ঠিক থাকতে হবে। আপনি শিওর যে সে আপার মোস্ট লেভেলের একজন পেশেন্ট, হ্যাঁ বছরে একবার তার হয়তো জ্বর কাশি ঠান্ডা হয়, অনেক হাই টেম্পারেচার হয় রেগুলার, বা 2 বছরে একবার, বা 4 বছরে বা 5 বছরে একবার গেল, আপনি বুঝছেন এটা খুবই ভালো লেভেলের এবং অর্গানিজম অনেক স্ট্রং, সেটা 1 থেকে 4 এর ভিতরে। আর এখানে হোমিওপ্যাথকে সার্টেন হতে হবে অ্যাবাউট দ্য রেমেডি। তো এখানে কি ঘটতে পারে? কোনো চেঞ্জ হয়নি, তখন আপনার কয়েকটা চিন্তা করতে হবে। একটা হতে পারে যে রেমেডিটা নষ্ট ছিল, ব্যাস পোটেন্টাইজ ছিল না। আমার স্যার একটা ঘটনা আছে, আমি 2জন পেশেন্ট, আমার অ্যাকোনাইট 50 mg যেটা কেনা ছিল, এইটা না পোটেন্টাইজ ছিল না, আমার কোনো আইডিয়া ছিল না, এবং 2টা পেশেন্টে দেওয়ার পর আমি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি আমি যখন 200 দিলাম কাজ করলো, সেম পেশেন্টে 50 mg কাজ করে না। এখানে অন্য কোনো রেমেডির ক্ষেত্রে হলে আমি হয়তো চিন্তা করতাম যে ওকে অন্য কোনো সমস্যা, বা 2টা পেশেন্টের যখন সেম ঘটনা ঘটলো, তখন আমি দোকানদারকে জানালাম যে তোমার কিন্তু 50 mg টা স্পয়েল। তো রেমেডি এরকম হতে পারে, এটা আসলে হয়তো পোটেন্টাইজ না, ওয়েল পোটেন্টাইজ না, অথবা এটা স্পয়েলড। হ্যাঁ, তখন আমি কি করব? বলবো যে ঠিক আছে 2টা ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে খাও, সেম পোটেন্সি, ওকে গেল। ইনকারেক্ট পোটেন্সি, অনেক সময় এরকম হয় যে আপনার রোগীকে আপনি সবকিছু তথ্য নিচ্ছেন, সবকিছু নিচ্ছেন, ভাবছেন, সবকিছু দেখে বুঝছেন এটা বেশ লেভেল 1-2 হবে হয়তো, কিন্তু তার পার্সোনাল কোনো ব্যাড হ্যাবিট থাকতে পারে, তার কোনো পার্সোনাল লাইফস্টাইলের রং থাকার কারণে তার লেভেল অফ হেলথ অ্যাকচুয়ালি লো হয়ে গেছে। হ্যাঁ, এবং যেহেতু সে অন্যান্য কথাগুলো আপনাকে বলে নাই, অনেক কিছু বলে না, অনেক সময় এরকম সে হয়তো অ্যাকচুয়ালি এনার্জি লেভেলটা লো, তাহলে তার এনার্জি লেভেলে ম্যাচ করে তো আপনাকে ওষুধটা দিতে হবে। হয়তো আপনি তাকে 10 দিলেন স্যার, অথচ সেই একই সে জেলসেমিয়াম, হ্যাঁ, কিন্তু তার সে জেলসেমিয়ামের 10 না, তার ক্ষেত্রে আপনি দেখলেন একদম 1 মাস পর কোনো কাজ হয়নি, স্পয়েলডও না, আপনি 2টা রেমেডি 2টা ফার্মেসি থেকে ওষুধ দিচ্ছেন। আচ্ছা, এটা কিন্তু আমরা করি, 2টা ফার্মেসি থেকে ওষুধ দেই অফেন। আরেকটা হতে পারে সে হয়তো 200 তে ভালো সারা দিল, এটা হতে পারে। এমনও হতে পারে 30 তে ভালো কাজ করলো, এই জন্য হচ্ছে মাছ লোয়ার অর মাছ হায়ার, হয়তো আপনি 30 দিলেন, কিন্তু তাতে কিচ্ছু হয়নি বলে মনে হলো, লোক আসলে খুবই স্ট্রং, আপনি তার এনার্জি লেভেলে তেমন কোনো কিছুই করতে পারেন নাই, অনেক সময় লাগবে তাকে ভালো করতে, অনেক সময় লাগবে। তো আপনি চিন্তা করলেন যে না, লোকটা ভালোই আছে এবং সবকিছু মিলে আই এম শিওর দিস ইজ দ্য প্রেসক্রিপশন, আপনি সেক্ষেত্রে
হয়তো 1M দিলেন, মানে এটা বলা হচ্ছে যে এটা করতে পারে। আরেকটা হতে পারে স্যার অ্যান্টিডোটেড। কি জন্য অ্যান্টিডোটেড হতে পারে? যে উনি রেগুলার কফি খান 2-3 কাপ, উনি এমন ব্যস্ত মানুষ, হ্যাঁ উনি আপনি কি বলছেন ওটা ভালো মতো মনোযোগ দিয়ে শোনেন নাই, বা আপনি নিজেও কফির কথা বলতে ভুলে গেছেন, এটা হতে পারে। অর সে আপনাকে বলতে ভুলে গিয়েছে তার একটা চুলকানির কারণে সে নিয়মিত কর্টিসন ইউজ করে, হ্যাঁ তার প্রাথমিক যখন আপনাকে সে তার হিস্ট্রি দেয় আপনাকে জানান নাই, তাহলে কি হবে? অ্যান্টিডোটেড হয়ে গেল আপনার ট্রিটমেন্ট। আরেকটা যেটা হতে পারে, যেটা খুব খুব মানে ইজি টু হ্যাপেন, সেটা হলো রং রেমেডি। যদিও দেখতে একদম ক্লিয়ার, আপনি একদম শিওর এটাই এই রেমেডি, কিন্তু কেন কাজ করলো না এটাই বুঝতে পারছেন না। জাস্ট আ মিনিট স্যার। সরি স্যার। আচ্ছা, তো কি হতে পারে? এটা হতে পারে একটা সিমিলার দেখতে স্মল রেমেডি, কারণ স্মল রেমেডি গুলো যেহেতু ফ্রিকোয়েন্টলি ইউজ হয় না। 1 মিনিট। আচ্ছা, তো সরি স্যার। তো যেটা হয় যে স্মল রেমেডি যেগুলো আমরা যেহেতু অনেক বেশি ইউজ করি না, ফ্রিকোয়েন্টলি ইন্ডিকেটেড হয় না, আমরা কিন্তু জানি না যে স্মল রেমেডি আসতে পারে। অনেক সময় আমরা জানি না রেমেডিটা, এটাও হয়। আমি হয়তো কখনো পড়িনি, তাই না? হতেই পারে। যেমন একটা এক্সাম্পল দেওয়া ছিল বইতে, একজন পেশেন্ট আসছে গ্যাস্ট্রাইটিস নিয়ে, এবং উনি বলছেন তার অনেক থার্স্ট, হাসি খুশি একটা পেশেন্ট, কোল্ড ওয়াটার সে পছন্দ করে, এবং পানি খাওয়ার কিছুক্ষণ পরেই সে বমি করে, যখনই এটা একটু গরম হয়ে যায় পেটে যাওয়ার পরে, এবং সে খুব অ্যাংশাস হয়ে যায় তখন যখন এরকম ঘটে। আর তার তখন মনে যে সে মারা যাবে, তাই সে সবাইকে বলে কি আমার পাশে থাকো। সে ইনসিস্টস দ্যাট আদার্স কিপ হিম কোম্পানি। তো সে যেটা করে যে আমার পাশে থাকো। এখন এটা দেখলে আমরা কি করব? খুব সহজ প্রেসক্রিপশন, তাই না স্যার? কে বলতে পারেন, কে পারেন না? এটা হচ্ছে কোশ্চেন। এরকম একটা ক্লিয়ার প্যাটার্নে, তাই না? এটা কে বলতে পারেন? এটা কি কোন মেডিসিন? এটা কমন একটা মেডিসিন, অ্যাসিডিকের সাথেও মিল আছে, কিন্তু হ্যাঁ কোল্ড ওয়াটার, জি এটা ফসফরাস, কোল্ড ওয়াটার, আর্সেনিক এর জন্য বাদ। আচ্ছা, কোল্ড ওয়াটার এখন, এবং ভমিট অ্যাজ সুন অ্যাজ ইট রিচেস হিজ স্টমাক, এন্ড এটা ফসফরাস, তাই না? কিন্তু আপনি ফসফরাস দিলেন স্যার, একদম রেডি, একদম আপনি শিওর, লেভেল অফ হেলথ নিয়েও আপনার তেমন কনফিউশন নাই, আপনি ওষুধটাও শিওর, সবকিছু। আপনি ইন দ্যাট কেস পড়ে দেখেন তো স্যার, এক্স্যাক্টলি সেম পিকচার একটা ছোট্ট রেমেডি আছে, সেম। চলো কি বিসমাথ, the Bismuth actually the same picture, এবং এখানে আমরা হয়তো বিসমাথের পেশেন্টকে ফসফরাস দিয়েছিলাম, সেজন্য আমরা কাজ পাই, এটা হতে পারে। তো দিস আর দ্য কনসিডারেশন। তাই আমরা যদি দেখি যে আমার পেশেন্টকে আমি ওষুধ দিলাম, 1 মাস পর আসলো, কোনো চেঞ্জ হলো না কেসে, ইন দ্যাট কেস আই উইল থিংক অফ দিস। আর যদি উনি লোয়ার লেভেলের হয়ে থাকে পেশেন্ট, সেক্ষেত্রে যেটা হয়, একে তো সিমটম গুলো তার উপরে লোয়ার লেভেলের পেশেন্টে আমরা জানি তার সিস্টেম থেকে স্লাগিশ, খুব স্লো এবং উইক হয়ে যায়, বিভিন্ন সাফারিং এবং বিভিন্ন রকমের ড্রাগ সাপ্রেশনের কারণে হোক, তার লাইফস্টাইলের কারণে হোক, হ্যাঁ। তো এই পেশেন্টের সামান্যতম পরিবর্তনও কিন্তু অনেক বড় ব্যাপার। এই ক্ষেত্রে আপনাকে হয়তো অনেক কেয়ারফুলি তার যে টেক করা কেসটা ছিল ওটা আপনাকে তার সাথে রিভিউ করতে হবে, এবং আপনি বুঝলেন যে এখন সে বলছে যে কিছুটা ইরিটেবল পেশেন্ট, যেটা আগে ছিল না। এখন স্লাইটেস্ট চেঞ্জ যদি ইমোশনে পান বা মেন্টাল লেভেলে, বা যদি সে ওই লেভেলের লোক হয় অফকোর্স, তাহলে হয়তো আপনি একটু ওয়েট করবেন, আর আপনি ওয়েট করবেন কিছুটা। কিন্তু আপনার যদি মনে হয় আরেকবার পড়ে যে না, এটার চেয়ে বেটার একটা প্রেসক্রিপশন পসিবল, একটা বেটার রেমেডি দেওয়া পসিবল, তেমন আমি কোনো চেঞ্জই পাচ্ছি না যেহেতু খুবই স্লাইট, আপনি আইদার ওয়েট করতে পারেন 1-2 সপ্তাহ, তারপরেও যদি দেখেন সেম কাহিনী, আপনি বেটার ইন্ডিকেটেড একটা রেমেডি দিতে পারেন। আমরা কিন্তু এরকম করি স্যার, যে অনেক সময়
আপনি দেখেন স্যার ইভেন ভিসিতে আপনি যখন তার কেসটা করছেন, রেপার্টরাইজ করলেন, সেখানে সাজেশন থাকে অনেকগুলো, এবং আপনি জানেন যে আপনি অনেক সময় দোটানায় পড়ে যাবেন যে এই মানুষটা এত এত দুইটা রেমেডির মধ্যে এত বেশি মিল, এটা কি ফসফরাস নাকি গরমের কালে যদি আসে এটা ফসফরাস না এটা পালসিটিল, এটা ফসফরাস না এটা পালসিটিল। তো অনেক সময় যেহেতু মেন্টাল মেকআপ এসেন্স অনেক সিমিলার, তো আপনার ফিজিক্যাল সিমটম ভালোভাবে নিতে পারছেন না, হয়তো সে এত বেশি সাপ্রেস, তার এদিক ওদিক কিছু সিমটম এলোমেলো থাকে। তো আপনি তখন বুঝতে পারছেন যে না, আমি ভুল করে পালসিটিলার পেশেন্টকে ফসফরাস দিয়েছিলাম বা ফসফরাসের পেশেন্টকে পালসিটিলার দিয়েছিলাম, সম্ভব। যাই হোক, এবার যাচ্ছি অবজারভেশন 14-এ। এটা বলার কারণটা হলো যারা লোয়ার লেভেল অফ হেলথে থাকেন ওনাদের কিন্তু ক্লিয়ার থাকে না প্যাটার্ন, হ্যাঁ, অনেকটাই মিক্সড আপ থাকে। আচ্ছা, অবজারভেশন 14 হলো এই রিজার্ভড অর শাই পেশেন্ট। এটা ইম্পর্টেন্ট, আপনার পেশেন্ট কি ধরনের। এখানে একটা কথা যেটা আমি প্রথম থেকে বলছিলাম, ডক্টর কেন্টের অবজারভেশনের সাথে এখানে বড় একটা পার্থক্য, যেটা যদি আপনি এই 22টা অবজারভেশন শুধু একটু মন দিয়ে রিডিং করেন, তাহলে আপনার জন্য আপনার পেশেন্টটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ পেশেন্ট কোন ধরনের হলে কি বললে কি করব সেটা পর্যন্ত এই অবজারভেশনের অংশ। খেয়াল করেন, বলছে রিজার্ভড অর শাই পেশেন্ট, যে কিনা খুব একটা কথা বলা পেশেন্ট না, হতে পারে সে একটা ন্যাট্রামিউর, হতে পারে স্ট্যাফি, হতে পারে সুজা। বলছে যে তারা বলছে রিপোর্ট করলো কি নাথিং হ্যাজ চেঞ্জড। সে বলছে কিছু চেঞ্জ হয়, সে বলছে আমার কিছু চেঞ্জ হয়। আপনি কথা বলতে গিয়ে দেখলেন আগে সে যখন হাসতো চোখগুলো মরার মতো থাকতো, হাসিতে কোনো প্রাঞ্জলতা ছিল না, কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে না, সে অনেক প্রাঞ্জল এবং সে অনেক ইজি গোয়িং হয়েছে, মাচ বেটার ইন মেন্টাল ইমোশনাল। এটা আপনি এখান থেকে দেখছেন, কিন্তু আমরা দেখি করা যায় এখানে সে যেহেতু শাই পেশেন্ট, সে যেহেতু রিজার্ভ, এক্ষেত্রে আপনাকে খুব অবজারভেন্ট হতে হবে যে লাস্ট টাইম সে আসছিল সে কি ধরনের ছিল, আপনি মোটামুটি নোট রাখলেন। তো এখন যখন সে আসছে আপনার খেয়াল আছে, খেয়াল করছে কথা বলছে কি ধরনের, বা তার ইমোশনাল সাইডটা, হেজিটেশন হবে। আপনি দেখবেন সে বলছে না, কোনো চেঞ্জ নাই, কিছু না, কোনো চেঞ্জ নাই। আপনি বলেছেন যে আপনার তো এই যে নখের চারিদিকে এরকম ঘা ছিল, তো সেটার কি অবস্থা, সেটা কি কোনো রকম চেঞ্জ আছে? আগে তো পানি পড়তো, সে তখন দেখবে যে একটা কনফিউজড হয়ে যাবে। আপনি টোন বা ভয়েস একটু চেঞ্জ পাবেন। বা আপনি বললেন যে আপনার তো হেডেকটা অনেক মারাত্মক হেডেক ছিল, কোনো চেঞ্জ আছে? হয়তো তখন তার মনে পড়লো যে ও হেডেক তো নাই। হ্যাঁ, এটাও হয়। তো অনেক সময় আসলে রোগী আপনাকে ভুল বলবে, এই যে রোগী ভুল বলেন এজন্যই কিন্তু আপনার ওই প্রথম যে কেস টেকিংটা এটা এত আপনার জন্য মানে হেল্পফুল হবে, তাই ওটা খুব ইম্পর্টেন্ট। তো বলছে যে একটা ওষুধ দিয়ে ফেললে কিন্তু রোগীর পিকচার চেঞ্জ হয়ে যায়। আপনি ভুল ওষুধ দেন আর ঠিক ওষুধ দেন, আপনার প্রথম যে কেস টেকিংটা এটা তাকে সময় দিয়ে করতে আপনার হবে, তাতে আপনি তাকে বেশি চার্জ করেন যে আমার ফার্স্ট ফি বেশি, এরপরে বাবা তুমি যত বাড়ি আসো আমার ফি কম, কিন্তু প্রথম আপনি ফি বেশি নিয়ে হলেও আপনার সময় থেকে যেহেতু তাকে দিচ্ছেন, আপনার সময় তো ডাউন আছে, কিন্তু তাকে আপনি প্রপার কেস টেকিংটা করতে হবে। ইভেন ইফ স্মল মেন্টাল ইমোশনাল চেঞ্জেস আর অবজার্ভড অর অ্যাডমিটেড, প্লাসিবো দিতে হবে। যদি আপনি দেখেন যে লোকটা আগে হতাশ খুব বেশি ছিল, এই ব্যবসা বাণিজ্য সংসার সব কিছু কোনো না কোনো বিষয় নিয়ে ভীষণ হতাশ ছিল, সেদিক থেকে আপনার কাছে মনে হলো যে না, সে অ্যাডমিট করলো যে না, এখন না মনে হয় যে না, আগে মনে হতো এগুলো করে কি লাভ, এটা বারবার বলতো, এখন হয়তো বলছে যে ওয়েল করতে তো হবে দায়িত্ব, হ্যাঁ আমি করছি না, ওইরকম খারাপ লাগে না। এই যে অ্যাডমিট করলো, আপনি তাকে বুঝতে পারছেন, তাকে তো ইমোশনাল চেঞ্জ বুঝতে পারছেন। এরকম আপনার ইভেন মানুষ যখন হাসে, একটা মানুষ যখন খুশির সাথে হাসে তার চোখে বোঝা যায়, আপনি খেয়াল করছেন যে এই জিনিসটা তার ছিল না, এটা কিন্তু একটা বড় চেঞ্জ, আপনি তাকে দেখলে বুঝবেন, তাই না? দিস পেশেন্টস মে মিসলিড, তারা আপনাকে ভুল পথে চালিত করতে পারে। কারণ কি, ওই যে সে তো আসলে শাই পেশেন্ট, সে খুব রিজার্ভ, অনেক কথা আপনাকে বলবে না, সে হয়তো তার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন কিচ্ছু আপনাকে বলে নাই, তার হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ সম্পর্কে আপনি তাকে কোশ্চেনই করেন না, এটা বুঝছেন যে আজকে যদি এই কোশ্চেন করি এই বেজার আর জীবনে আমার এখানে আসবে না। এরকম অনেক রোগী আছে যে 3-4বার আসার পরে আপনার যখন সন্দেহ হচ্ছে যে কেস আসলে কেমন আগাচ্ছে, তখন হয়তো কোশ্চেন করছেন, প্রথম দিকে করতেও পারবেন না। আমাদের ব্যাকগ্রাউন্ডের মানুষের ক্ষেত্রে এটা খুব বেশি। So these patients may mislead you and explain the consequence of giving incomplete or wrong information. এইসব পেশেন্টে
একটা জিনিস কাজ করে খুব, যেটা ডক্টর ফিতুল কাক বলেন যে যখন উনি একটু সন্দেহ করছেন যে এই লোকটা ঠিক মতো বলছে না, তখন তাকে উনি এক্সপ্লেইন করতেন, যদি আজকে তুমি আমাকে এতটুকু ভুল বলো, তোমার একটু পজিটিভ কোনো হয়ে থাকে রেজাল্ট, আর সেটা আমাকে বলতে তুমি আজকে ভুল করো, তাহলে আমি তোমার ঔষধটা চেঞ্জ করবো। আমি যদি তোমার ওষুধ চেঞ্জ করি, জীবনে আর তোমার সঠিক ওষুধ পাওয়া যাবে না, বিকজ তোমার রাইট মেডিসিন থেকে আমি সরে যাবো। এখন তুমি ঠিক মতো চিন্তা ভাবনা করো, আমার সাথে কথা বলো। এই কথা থ্রেট দেওয়ার সাথেই অনেক বেশি ঠিকঠাক মতো বলো, এটা ঠিক। তো উনি বলছেন থুজা যেমন আপনাকে নিয়ে খেলবে, ইগনেশিয়া ন্যাট্রামিওর, এরা সাধারণত, এবং এরকম আরো অনেকগুলো মেডিসিন, যারা রিজার্ভ মাইন্ড বা টিমিড টাইপের পেশেন্ট, যারা অনেক সময় কথা বলতে চায় না, হ্যাঁ ইন্ট্রোভার্ট, তো অনেক কিছু বলতেও চায় না, হ্যাঁ তেমন কি, হ্যাঁ অল্প অল্প আপনার মনে যে কিভাবে এই কেস আমি কি করবো, এরকম লোক কিন্তু আছে। আর যেটা পার্ট অফ সিকনেস হচ্ছে এদের অনেকের সিকনেসটার অংশ, এটা সে সাসপিশিয়াস এবং সিক্রেটিভ, যেগুলো ডিফিকাল্ট কেস, সেক্ষেত্রে আপনি এগুলো পাবেন। এই যে যে পেশেন্টটা দীর্ঘদিন ধরে অ্যাজমার জন্য ইনহেলার ব্যবহার করে বা কর্টিজন থাকা পেশেন্ট, আপনি এটা খুবই কমন, এটা খুব সিক্রেটিভ আর খুবই সাসপিশিয়াস হয়, কিছু বলবেন সে ওটাও চিন্তা করছে, তারপর আপনি বললেন যে আচ্ছা আপনাকে তো উইকলি দেখা প্রয়োজন, দেখুন ওটাও একটা সাসপিশনের অংশ, মানে ডিফিকাল্ট কেস। তো আরেকটা যেটা কিছু থাকে, যেমন ফিলিং সিকনেস, যে আমরা কিন্তু এটা পাবো কিছু কিছু রুগীতে থাকে, সে হলো নিয়ে আসছে তার হাজবেন্ড, হ্যাঁ, এবং সে তার হাজবেন্ডের অ্যাটেনশন পাওয়ার জন্য হয়তো সবসময় সিক সেজে থাকে, খুব সিক সাজানো ই করে। এখানে আপনি স্ট্যাফিসেক্টিভ পাবেন, আপনি এখানে ইয়েকে পাবেন, পালসিটিলা পাবেন, প্লাম্বাম মেট পাবেন খুব স্ট্রংলি। প্লাম্বাম মেট যেটি গেছে এই উদাহরণটা দেওয়া এই বইতে, সেটা হলো পড়ে দেখবেন যে ইয়াং গার্ল, কিন্তু প্লাম্বাম মেটের পেশেন্ট এরকম যে সবার সামনে সে একদম কেঁপে টেপে অজ্ঞান হয়ে পড়েই যাচ্ছে প্রায়, আসলে কিন্তু তা না, আসলে কিন্তু সে অত সিক না, তাহলে সে আসলে মেন্টাল ইমোশনালি খুব সিক। তাহলে সে হতে পারে যে অ্যাটেনশন পাওয়ার জন্য সে ঢং করে, সেক্ষেত্রে এই পেশেন্টে কিন্তু এটা ডিফিকাল্ট। আর লেভেল ডি তে যেটা হবে, এটা যদি লেভেল ডি হয় আর সে যদি বলে কোনো চেঞ্জ হয়নি, তাহলে আপনার পেশেন্ট ঠিক বলছে, তাহলে পেশেন্ট ঠিক বলছে, কারণ সে তো, আমরা কি জানি লেভেল ডি তে কোনো অ্যাগ্রাভেশন হবে না, অনলি অ্যামিলিয়েশন হবে, কিন্তু রং রেমেডিতে কি হবে, কোনো অ্যামিলিয়েশন হবে না, এবং অন আদার লেভেল আপনি প্লাসিবো এফেক্ট অনলি উইথ রং রেমেডি। যদি লেভেল ডি হয়, চেঞ্জ ইওর প্রেসক্রিপশন, আপনি শিওর, ঠিক আছে? লেভেল ডি জানলে আপনি জানেন যে প্রেসক্রিপশন রং, এই জন্য লেভেল গুলো জানা দরকার। আপনার প্রেসক্রিপশনে রং, আপনি বসে থেকে ওয়েট করে প্লাসিবোতে কি করবেন, চেঞ্জ করবেন না। আর অন্যান্য লেভেলের ক্ষেত্রে যেগুলো কিউরেবল লেভেল, লাইক হায়ার লেভেলে, এইখানে এই ধরেন 6, 7, ইভেন 8 পর্যন্ত, হ্যাঁ 6 কোথায়, 6 এখানে, এদের ক্ষেত্রে আপনার এরা সব কিউরেবল কিন্তু পেশেন্ট, আপনার এখানে কোনো চেঞ্জ নাই। যদি হয় এই সমস্ত কেসে, আপনি সেই ক্ষেত্রে 7, 8, 9 যদি হয়, আপনি প্লাসিবোতে একটু ওয়েট করতে হবে, কারণ এরা খুব স্লাগিশ, এখানে কিন্তু কোনো অ্যাকিউট তেমন বেশি হয় না, 7 অনলি মাইল্ড অ্যাকিউট হয়। যদি রাইট রেমেডি পরে কিছুটা ওরকম পিরিয়ডের পরে তার শুরু হবে একটা, আচ্ছা গেল 14, observation 15, observation 15, improvement of some minor physical symptom, important physical symptom, আবার minor, যেগুলোর কিছুটা improvement without any further changes in a reserved or intellectual patient. reserved patient হলেই ঝামেলা, intellectual patient হলে ঝামেলা। intellectual কি, intellectualize করে যারা, যেমন PhD holders, highly educated people, আমরা তাদেরকে অনেক ভয় পাই। এটা কারণ হলো, আপনি সহজে তো তার প্রেসক্রিপশনই করতে পারবেন না। আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার কি এটা হয়, সে বলবে ওটা মাঝে মাঝে হতো, সেটা তো এই কারণে হতো। প্রতিটা কোশ্চেনে তার একটা এক্সপ্লেনেশন থাকবে, এটা হতো
কিন্তু এটা এত ইম্পর্টেন্ট না, বিকজ এটা তো আমি এভাবে সলভ করে দিই। মোটামুটি সবকিছুর সলিউশন তার কাছে বিদ্যমান, সে জানে সবকিছু, কারণ সে পিএইচডি হোল্ডার বা সে হায়ারলি এডুকেটেড। আমি তো পড়াশোনা করে এসেছি, আমি জানি, আমি অনলাইনে দেখে একটা সলিউশন বের করে ফেলেছি। এ ধরনের মানুষজন আপনি সহজে এদেরকে কোনো দিকে নিতে পারবেন না, এটা একটা। আরেকটা যেটা রিজার্ভ পেশেন্টের ক্ষেত্রে, যেটা আমরা বললাম সহজে উত্তর দেয় না, কথা বলে না, আচ্ছা আমরা কি করবো, এটা সমস্যাটা যেটা ইমপ্রুভমেন্ট অফ মাইনর ফিজিক্যাল সিমটমস। আচ্ছা, এখন দ্য পেশেন্ট ডাজ নট অ্যাকনলেজ এনি চেঞ্জ। পেশেন্ট বললো কোনো চেঞ্জ হয়নি, আমার কোনো চেঞ্জ হয়নি। আপনি দেখলেন, বাট হি নোটিসড এ ফিজিক্যাল পারসিস্টেন্ট সিমটম হ্যাজ গন। কিন্তু কিন্তু আমার ওই আগে একটা ব্যথা ছিল হাঁটুতে, ছিল কয়েক বছর ধরে, ওটা নেই। বা হ্যাঁ, আগে ওই সকালে ঘুম থেকে উঠলে আমি পা মাটিতে রাখলে আমার হিলে একটা পেইন ছিল, ওইটা নেই। এটা একটা পারসিস্টেন্ট সিমটম, এটা মাইনর তার কাছে, সেটা মূল্য দিচ্ছে না। আমি তো আপনার কাছে আসছি আমার এই চুলকানির জন্য, আমি তো আপনার কাছে আসছি আমার অ্যাজমার জন্য, এরকম। তো সে বলছে দো হি ফরগট টু মেনশন ইট এট দ্য ইনিশিয়াল কনসালটেশন। তো এখানে যেটা হয়, সে বলছে আমার ওটা ছিল, চলে গেছে, কিন্তু এটা তো আমি আপনাকে বলেই নি, তাহলে ওষুধ নিশ্চয়ই এটার জন্য দেন নাই। চিন্তা করেন, আপনাকে সে কিন্তু ধরেই নিল যে আপনার ওষুধ এটা যায়, ঠিক আছে, এভাবে বলতে পারে। এর জন্য এইসব পেশেন্টে এই যে যদি সে বলে মাইনর একটা পারসিস্টেন্ট সিমটম যেটা তার ছিল, যদিও সে বলতে চায় এটা মাইনর, কারণ সেটা উল্লেখ করতেই ভুলে গিয়েছিল, কিন্তু সেটা চলে গেল, হ্যাঁ সেটা চলে গেছে, এবং সে বললো আমার আর কোনো উন্নতি হয়নি, আপনার ওষুধে আমার কোনো উপকারিতা নেই, বলতে পারে। আচ্ছা, আর যদি হয় সেভেন এইট নাইন এর পেশেন্ট, এরা হলো খুব স্লাগিশ অর্গানিজম। কেন? তাদের কি আমরা কি দেখে আসছি, তারপর কোনো অ্যাকিউট থাকে না 8-9 আর 7 খুব স্লাইট একটু থাকে। তো বলা হচ্ছে স্লো রিঅ্যাক্টিং এরা, এদের অ্যাকচুয়ালি অর্গানিজম খুব স্লো রিঅ্যাক্টিং। এই কারণে আপনাকে কিন্তু ওয়েট করতে হবে যদি সামান্য চেঞ্জও থাকে। আর ইফ বিগিনিং অফ এন অ্যামিলিয়েশন বিকামস অ্যাপারেন্ট, এই যে বলছে যদি আপনি দেখেন সামান্য কোনো একটা অ্যামিলিয়েশন দেখা দিচ্ছে, কোনো একটা সিমটম একটু ভালোর দিকে, তাহলে আপনি প্লাসিবো দিতে থাকবেন এবং ওয়েট করতে থাকবেন। আর আরেকটা সময় দিবেন, আরো 1 মাসের মতো, তাহলে নিশ্চয়ই আপনি 2 মাস সময় দিলে এই রোগীতে যদি এই ওষুধে কাজ করে থাকে 7-8-9 এর পেশেন্টে, the reaction should be appear clear. But if after 1 month the symptom that was slightly better also come back without any improvement, the remedy only partially fit the case, wrong prescription. তাহলে কি, এই যে তাহলে এখানে দুটো জিনিস, একটা হলো যদি লো লেভেলের হয়, আমি বুঝলাম যে আচ্ছা অর্গানিজমটা তো একটু স্লাগিশ, লেভেল 7-8-9, আমি প্লাসিবো দিয়ে 1 মাস রাখলাম, অল্প একটু চেঞ্জ যেহেতু দেখছি, বলছে যে না আমার এখন হিল পেইনটা কম, আগের চাইতে একটু কম, অথবা বলছে আগে বিছানা থেকে উঠতে সকালবেলা আমার ব্যাক পেইন ছিল মারাত্মক, এখন আমি উঠতে পারি, আমি এখন আগে আধা ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে পারতাম না, এখন আমি আধা ঘন্টা কাজ করতে পারি, আগে আমি 10 মিনিট দাঁড়ালেই বসতে হতো, ওইরকম না। বা আমি আগে হাঁটতে পারতাম না, এই প্রবলেম, এখন আমি আরেকটু বেশি হাঁটতে পারি, আমার ওই প্রবলেমটা একটু কম, পড়ে যেতাম বা আমি আড়ষ্ট হয়ে যেতাম, এটা একটু কম। এই মানুষগুলোতে এই যে ইমপ্রুভমেন্টটা, আপনি আরো 1 মাস সময় দিলেন, প্লাসিবো দিলেন, এই ইমপ্রুভমেন্টটা চলে গেল 1 মাস পরে, হ্যাঁ, তাহলে এটা একটা পার্শিয়াল রেমেডি, খুবই ক্লোজ কোন একটা রেমেডি আপনি তাকে দিয়েছেন, পার্শিয়ালি ফিট করেছে কেসটাকে, কিন্তু নট দ্য কমপ্লিট প্রেসক্রিপশন। ইন দ্যাট কেস আপনি কি করবেন, ইমপ্রুভমেন্ট কেস আর এটা রং প্রেসক্রিপশন, দিস ইজ দ্য interpretation of this reaction. আচ্ছা, observation 16, improvement of a minor physical symptom without any other changes. কিন্তু এটা কিন্তু একজন এক্সট্রোভার্টেড পেশেন্ট আপনাকে বলছে, তাহলে আমি লাস্ট দুইটা রিঅ্যাকশন পড়ে এসেছি ইন্ট্রোভার্টেড পেশেন্টে এবং পড়ে এসেছি রিজার্ভ পেশেন্টে। আর এটা বলতে চাচ্ছি একজন এক্সট্রোভার্টেড পেশেন্ট হাসি খুশি সব কথা ঠিক মতন বলে, এইরকম টাইপের একটা মানুষ, সে আপনাকে যদি বলে হ্যাঁ না না ভালো, এই আমার এই মনে হচ্ছে যে একটু মাথা ব্যথা হতো মাঝে মাঝে রোদে গেলে ওটা হয়নি, হয়তো শিওরও না, আপনাকে বলছে মাইনর ফিজিক্যাল কোনো একটা সিমটম দেখাচ্ছে যে মাইনর, তার ক্ষেত্রে এটা মাইনর, সে হয়তো মেইন সিমটমটা মারাত্মক।
তো বলছে যে আমি এক্সট্রোভার্ট, সে একজন এক্সট্রোভার্টেড পেশেন্ট, সেই ক্ষেত্রে সে যদি মাইনর ফিজিক্যাল চেঞ্জ বলে সেই ক্ষেত্রে আপনার কি, আমরা জানি কি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু খুব শক্তিশালী। তাহলে মাইনর চেঞ্জ যেটা ছিল, এটা ছিল সে যেহেতু এক্সট্রোভার্টেড, আপনি অনেক গল্প করছেন, সেও গল্প করছে, ও আপনিও ভালো সেও ভালো, এটা ছিল প্লাসিবো ইফেক্ট, ইট ইজ পসিবল। প্লাসিবো ইফেক্টের কারণে তার হয়তো মনে হচ্ছে যে সে বললো যে আমার বুক জ্বরটা মনে হচ্ছে কম কম, একটু আগে চাইতে হ্যাঁ কম মনে হচ্ছে, কিন্তু আসলে তা না, ঠিক আছে, সেটা হতে পারে। তো বলছে যে সে হলো ডক্টর প্লিজার। এটা আমি আমাদের সারি কথাটা প্রায় বলতেন, ডক্টর প্লিজার, এটা বইতে না। তো এটা কেন, সে বলছে যে আপনি যখন তাকে এক্সামিন করলেন, আপনি তখন দেখলেন যে আনকনভিন্সিং রিয়াকশন। কি আনকনভিন্সিং কেন? আমরা খুঁজবো অ্যাগ্রাভেশন, কোনো অ্যাগ্রাভেশনই নাই। আমরা অ্যামিলিয়েশন খুঁজবো টপ লেভেলের, গুড লেভেলের। 1 মাস ধরে এই রোগী বসা, তার মানে সে একটা এক্সট্রোভার্টেড পেশেন্ট, সে ভালো মেন্টাল ইমোশনালি যেহেতু ভালো, সে ভালো লেভেলের। এখন আপনি বলছেন যে রিয়াকশনটা আমাকে বেশি কোনো কনভিন্স করলো না, নো অ্যাগ্রাভেশন নো অ্যামিলিয়েশন, সে ভালো না মন্দ না কিছু ঘটে, প্লাসিবো ইফেক্ট ছিল। হ্যাঁ, যেহেতু সে এক্সট্রোভার্টেড, আপনিও তার সাথে অনেক কথা বলাতে সে মুগ্ধ ছিল, তাই সে আপনাকে যে নিশ্চয়ই কাটতে হবে, ডাক্তাররা তো ভালো, আমাকে ওষুধ দিয়ে কাটতে হবে, এরকম একটা কথা থেকে সে আপনাকে ওরকম ধরনের ফিডব্যাক দিচ্ছে। আসলে সেটা রং রেমেডি ছিল। রিইভালুয়েট দ্য কেসটা আপনি রিইভালুয়েট করবেন, চেক করবেন যে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে ফুড ডিজায়ারে, সাধারণত হোমিওপ্যাথিক মেডিসিনে ফুড ডিজায়ারে একটা চেঞ্জ আসে, আনলেস খুব স্ট্রং একটা নেক্সট লেয়ারে ওই একই ফুডের ডিজায়ার থাকে। হ্যাঁ, তারপর একটা যেটা, আমার একটা রুগী প্রচুর তেঁতুল খেত, আমি তো ওই আন্টিকে খুব, এবং জম্বি মার্কার ছিল ফার্স্ট যখন ওনাকে আমি দিই, হাজবেন্ড মারা যাওয়ার পর আসে, প্রচন্ড মৃত্যু হয়েছিল। প্রথম মেডিসিন ছিল ইগনেশিয়া, কিন্তু তারপর তার ওই জম্বি ভাবটা যায়, কিন্তু পূজা টেনেমের পর সে যে কি এক্সিলেন্ট। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে তারপর সে কথা বলতে পেরেছে, নাহলে খুঁজে আসবে, সে টোটাল কথা বলতে পারে। ওই আন্টি কিন্তু এখন যেটা নিউজভাবে আছে খান না। তো এটা আসলে হয় ফুড ডিজায়ারে চেঞ্জ আসে, অ্যাভারশনের চেঞ্জ আসতে পারে, মেন্টাল ইমোশনাল বা এনার্জি লেভেল, এই জিনিসগুলো আমরা চেক করবো। আর লোকাল মাইনর কোনো ফিজিক্যাল সিমটম যদি সে বলে যে একটু কম, আপনি যখন রিঅ্যাসেস করবেন তখন সে যে এটা ইন্টারপ্রেট করছে যে আমার এটা কম, এই কথাটা বাদ দিয়ে আপনি রোগীর কেসটা করবেন। কারণ রোগীর কথা এই ক্ষেত্রে আপনি বিলিভ করবেন না, এটা আপনার পার্সোনালিটির একটা ইফেক্ট এই রোগীর উপরে। খুব ক্ষুদ্র কিছু রোগী থাকে, হ্যাঁ, এইসব রোগী নিয়ে ঝামেলা খুব বেশি বলেন, আসলে ওই রকম কিছু হয় নাই। আচ্ছা, এগুলো আর তারপর হচ্ছে আমরা আজকে এই পর্যন্ত বলবো, তারপর ইনশাআল্লাহ কালকে আবার করে শেষ। তো পেশেন্ট রিপোর্টস ডিটেরিওরেশন, সে বললো যে আমার অবস্থা ভীষণ খারাপ, আপনি কি ওষুধ দিলেন, এই ওষুধ খেয়ে আমি তো একদম শেষ। বাট দেয়ার may have been some improvement in the past few days. এখানে দেখেন যদি দেখা যায় যে খুবই অ্যাগ্রাভেটেড, প্রলংড অ্যাগ্রাভেশন, পুরো 1 মাস ধরে ভুগতে লাস্টের 2, 3 দিন, 4 দিন, 5 দিন বা লাস্ট সপ্তাহে সহজে একটু ভালো, সেটা সে বলতে যাবে যেগুলো আমার চেঞ্জ করে দেয়, ইউজ আমি আর খাবো না, ইউজ খেয়ে আমার অবস্থা করোনা করবো, ভীষণ খারাপ অবস্থায়। এখানে আসলে যেটা এটা হয় কখন, সেটা এটা হয় সাধারণত লেভেল 5 থেকে 7-এ যারা থাকেন তাদের। 5 থেকে 7-এর যারা পেশেন্ট, ওনাদের দেখেন এই যে 5-এর পেশেন্টটা চিন্তা করেন, বছরে 6 বার তার হাই টেম্পারেচার সহ এই অ্যাকিউট হতো, এই 6 বারই সে অ্যান্টিবায়োটিক্স খেত। লেভেল 6 চিন্তা করেন, প্রতি মাসেই হাই টেম্পারেচারে তার কি অ্যাকিউট হতো, সে খালি সেটা সাপ্রেসিভ ট্রিটমেন্টে ছিল। তারপর লেভেল 7 চিন্তা করেন, মাইল্ড অ্যাকিউট, মানে চাপ সাপ্রেশন করতে করতে এসে 7 এসে পৌঁছেছে, এখন আর অ্যাকিউটের তেমন দেখা মেলে না, যদিও মেলে 101 ডিগ্রি, তবু নাপা খেলে সে জমিয়ে দেয়, আর এটা রিজলভ বাই সেলফ জেনারেল ম্যালেজ এবং রানিং, সাধারণত গাটা ব্যথা করে। বলবে সে যে আমার তো যে আমরা একটা বলি না ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, আমার এই শব্দটা শুনলে তো হাঁটি পায়, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। আমরা মেডিসিনে আমাদের মানে ঔষধের নামকরণের কোন লেভেলে পৌঁছে গেছি, এই আর কি ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। তো এইগুলো হয় এইসব লেভেল 7-এ যায়। তো বলছে 5 থেকে 7-এ আমরা এই রিয়াকশন অবলোকন করব, এবং বলছে they have suffered the current serious
ইনফেকশন, এবং আমরা কি দেখেছিলাম তাদের কিন্তু রিকারেন্ট ইনফেকশন না, বছরে 6 বার, বছরে প্রতি মাসে, এগুলা কিন্তু রিকারেন্ট মানে বারবার হয়, সিরিয়াস ইনফেকশন। এগুলো হয় দেখা যাবে বারবার টনসিলাইটিস হয়, অথবা ওর ইউরেথ্রাইটিস হয়, ওর সিস্টাইটিস হয়, মানে এমন কিছু একটা ভীষণ জ্বালায়, অথবা হয়তো কানে ব্যথা হয়, প্রচন্ড কানে ইনফেকশন হয়, ও একদম পাঁচ বের হয়ে যাচ্ছে, বা এই ধরনের যে সমস্ত কষ্টদায়ক, হয়তো মামস হইলো, তারপর কানেরটা হইলো, তারপর গলারটা হইলো, এরকম চলতে থাকে, ল্যারিঞ্জাইটিস পেইনফুল, হ্যাভ সাফার্ড এ গ্রেট ডিল থ্রু দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে ভুগলো, কেমিক্যাল ড্রাগ দিয়ে সাপ্রেস হতে দেন আপনার কাছে আসবে। এবং সে যখন আসছে, এদের সাধারণত যেটা থাকে জেনারেল ম্যালেজ থাকে, যেটা বললাম ওই যে চাপতে ও সারা ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা থাকে, সারাশরীর ব্যথা, ক্লান্তি, সাথে কি এই যে ক্লান্তি থাকে, মানে এনার্জি খুব কম। তো এই অর্গানিজম খুব উইক। সে তো এরকম বলবে, আরে ব্রেকফাস্ট করি 12টায়, সকালে ঘুম থেকে উঠে হেঁটে ওই সেই পাকঘরে যাবো, খাবো বা কিছু নিবো, এই তো একটা বিশাল এনার্জি ব্যাপার। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন যে টোটাল 24 আওয়ার্সে তার অ্যাক্টিভিটি খুবই লো, খুবই কম, বসে থাকে, চিপস খায়, মুভি দেখে, হাঁটতে যায় না, কিচ্ছু না। হ্যাঁ, জবে যদি যায় ওই বসে থাকে ডেস্কে, ওখানে বসে কিছু জাঙ্ক খায়, মানে টেক আউট খায়, বিকজ ডাজন্ট ওয়ান্ট টু কুক, এই ধরনের অনেক কিছু আপনি তার কেস টেকিং এ দেখবেন। অ্যাগ্রাভেশন ফর নিয়ারলি এ মান্থ, তার অ্যাগ্রাভেশন প্রায় 1 মাস ধরে চালু ছিল, বিকজ ইট কুড নট হ্যাভ ক্যাপাসিটি, the organism হবে, the organism could not have capacity to produce rapid changes or improvement. তার অর্গানিজম এত দুর্বল যে শরীরে যে পরিবর্তন আনাটা, এই যে একটা ওষুধ দিলেন, সেটা যে স্টিমুলেশনটা পেলো, সেই জন্য যে সে শরীরে একটা পরিবর্তন এনে সুস্থতার দিকে আগাবে, এই ক্ষমতা তার খুব কম। ঠিক আছে, এই ক্ষমতা খুব কম। একে যখন আপনি ওষুধ দিলেন, তখন সে প্রলং অ্যাগ্রাভেশন দেখাবে, এবং এই কেসে আপনি তাকে ডিস্টার্ব করবেন না অন্য একটা ওষুধ দিয়ে, বিকজ এই 1 মাসের মাথায় সে যখন আসবে, সে একটা কথা বলবে যে আপনি যদি ভালো করে কোশ্চেন করবেন, দেখবেন যে না, লাস্ট ফিউ ডেজে সে একটু বেটার, সে মনে করবে এটা অ্যাক্সিডেন্টাল, এটা আমি লিখতে পারিনি, সে বলবে যে সে ডেসপারেট হয়ে যাবে, বলে আমার ওষুধ চেঞ্জ করেন, আমি ওষুধ আর খাবো। এখন সে যেটা করবে যে ইগনোর করলো, সে ইগনোরস দ্য অ্যামিউলাইজেশন অফ past few days, the past few days-এ তার কিছুটা ভালো যাচ্ছে, অ্যামিউলাইজেশন কিছুটা হচ্ছে, সেটা সে ইগনোর করবে, আপনাকে বলবে না। এখানে দেখেন তার ইগনোর করতে, এটা বলতে, এখান থেকেই লোক তার অবস্থা ভালো, সপ্তাহটা সে বেশ ভালো, সেটাকে অ্যাক্সিডেন্টাল মনে করবে। কিন্তু আপনি যদি, the homeopath must acquire an overall knowledge of the case he or she is to correctly determine the next course of action. এবং আমি এখন কি ডিসিশন নেব, আমি কি করে ট্রিট করব, যদি এটা আমার বুঝতে হয়, আমাকে কি করতে হবে, ভালোভাবে তার সাথে কথা বলতে হবে, ভালোভাবে তার কেসটা চেক করতে হবে। Ethically, the practitioner must consider whether the aggravation can be allowed to continue without endangering the patient's life. এখানে খুব ইম্পর্টেন্ট, এই ধরনের পেশেন্ট আপনার খুব কঠিন পেশেন্টেরা, এই ধরনের যে অ্যাগ্রাভেশন, এটা আপনি যদি দেখেন যে রোগীর জন্য এটা এন্ডেঞ্জার করতে পারে তার লাইফকে, থ্রেটেন করতে পারে তার লাইফকে, তাহলে ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। আর আরেকটা ব্যাপার, যেটা যদি দেখেন এই অ্যাগ্রাভেশন আসলে অ্যামিউলাইজেশনটা অতটা না, আপনার সেই ক্ষেত্রে আপনি কেসের যে প্রিপারেটরাইজেশন ছিল এটা দেখবেন, সেক্ষেত্রে হয়তো নেক্সট রেমেডি চলে আসছে কিনা এটা দেখবেন। যে অনেক সময় হয় কমপ্লিমেন্টারি মেডিসিনের প্রয়োজন পড়ে, যে হ্যাঁ অ্যাগ্রাভেশনটা শুরু করতে সক্ষম ছিল আপনার ফার্স্ট রেমেডি, বাট ইউ নিড এ সেকেন্ড রেমেডি অর এ থার্ড রেমেডি অ্যাজ ওয়েল, complete the action and get him out of this aggravation. এখানে যেটা আরেকটা হয়, এগুলা ওয়ান সাইডেড কেসে হয় অনেক সময়, আপনার এই অ্যাগ্রাভেশনের পর এখন সে যখন আসছে, আপনি কেসটা সবসময় ভালোভাবে ডিটেক্ট করবেন, কারণ এটা হতে পারে এই জায়গাতে এসে সে ডেসপারেট, যেমন একটা ওষুধের জন্য আসলেই একটা ডিফারেন্ট মেডিসিন আসছে, হ্যাঁ, সেটাকে বলা হতে পারে যে ক্লিয়ারেন্স সিমটমস। তো একটা ফার্স্ট রেমেডি আপনি খুব চিন্তা করে দেওয়ার পর যে এখন একটা ক্লিয়ারেন্স
রেমেডির পিকচার প্রডিউস করলো। প্রথমে যখন আপনি তাকে প্রেসক্রাইব করতে গেলেন তখন একসাথে 3টা 4টা 5টা 6টা বুঝতে পারছেন না এই রেমেডি কোনটা নিচ্ছে। তারপরেও আপনি একদম ফিজিক্যাল লেভেলে চিন্তা করবেন যে একেবারে গরম ঠান্ডা সবকিছু যদি চিন্তা করি বা ওটা বাদ দিলাম, মোর একদম মেন্টাল ইমোশনালটা বুঝতে পারছি, মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য ক্লোজেস্ট রেমেডি আপনি দিলেন। আপনি বুঝতে পারছেন অ্যাগ্রাভেশন হওয়ার পরে 1 মাস পরে একটা ক্লিয়ারের রেমেডি প্যাটার্ন, আপনার রেমেডি কিন্তু রাইট ছিল। যদিও সে বলছে আই হ্যাভ সাফার টু মাচ, চেঞ্জ মাই রেমেডি। আপনি সেক্ষেত্রে জি স্যার আপনি কিছু বলবেন? কি বলছিলাম যে যে অ্যামুলেশনটা হলো, অ্যামুলেশনটা কি ফিজিক্যাল হলো না মেন্টাল? কুড বি এনি, কিন্তু এখানে আসলে সবগুলো দেখাচ্ছে অ্যামিলেশনে কিছুটা কিছুটা চেঞ্জ, সবকিছুতে কিছুটা চেঞ্জ। এইসব রেমেডি স্যার, এইসব বোথ অল অফ দেম, এটা হতে পারে অল, হতে পারে যে কোনো একটা লেভেলে, কিন্তু স্টিল অনেক অ্যাগ্রাভেশনে সে মানে এত বেশি সাফার করছে 1 মাস ধরে যে তার সাফারিং এর কারণে সে আপনাকে জ্বালিয়ে মারবে যে গিভ মি এ রেমেডি, আমি এইভাবে বসতে পারবো না, আমি এইভাবে ওয়েট করতে পারবো না। আর আপনিও দেখছেন যে আসলেই তার যে খুব পেইনফুল অ্যাগ্রাভেশন। আপনি সেক্ষেত্রে এটা ইথিক্যালি আপনাকে চিন্তা করতে হবে। এখানে বলা হচ্ছে যে আসলে কি আমি এটা চলতে দিতে পারি কিনা, নাকি আমি তাকে সেকেন্ড রেমেডিতে যাব, নাকি থার্ড রেমেডিতে যাব, নাকি এই রেমেডিতেই আমি তাকে হয়তো আমি তাকে রিপিট দিয়ে দেখবো ডিফারেন্ট পোটেন্সি, বা হয়তো আমি চেঞ্জ করে দেখবো পোটেন্সি। এখানে যেটা এই পেশেন্ট যেটা বললাম 5 থেকে 7, এদের অনেক সময় হয় যে অতিরিক্ত সাপ্রেশনের কারণে ফার্স্ট রেমেডিটাই আপনি কনফিউজ থাকবেন। অনেক পরিশ্রম করে আপনি ফার্স্ট প্রেসক্রিপশন দেওয়ার পরে এই জায়গায় কিন্তু অ্যামিলেশন সামান্য হতে পারে, বা এমন হতে পারে আপনি বুঝতে পারছেন লাস্ট 2-3 ডেজ একটু ভালো, কিন্তু এমন হতে পারে যে ক্লিয়ারের একটা প্যাটার্ন এখন আপনাকে দেখাবে। এখন আপনার কেস এই এখন থেকে আপনার কেসটা সহজ হবে, কিন্তু এই প্রথম যখন আপনি প্রেসক্রাইব করতে গিয়েছিলেন তখন আপনার কাছে কেসটা ছিল একটা ভেরি হ্যাপাজার্ড কেস। এই কেসে আমি বলে না হেড আর টেইল নাই, যে এই কেসে আমি যে কোন জায়গা থেকে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছি না। সেই কেসের ক্ষেত্রে আপনার ফার্স্ট রেমেডিটা, এবং এই সমস্ত কেসে যে আমি কিভাবে প্রেসক্রাইব করব, বা আমি এই যে প্রেসক্রিপশনের সময় যে 5টা 6টা রেমেডি চলে আসছে, 3টা 4টা রেমেডি চলে আসছে, আমি কি করব সেই পয়েন্টস গুলো কিন্তু এই প্রেজেন্টেশনে আছে। সরি স্যার, এই যে ঠিক করে দিছেন, আমি প্রেজেন্টেশন তো আমরা আসলে আমাদেরই ক্লাস নোট ছিল, অনেক আগে করছি। তো এই যে এখানে এই যে কিভাবে আমি প্রেসক্রাইব করব, কিভাবে আমি একটা রেমেডিতে আসবো, বা আমি কি করে কেন আমি একটা রেমেডি বাদ দিব, আর আমি কেন আরেকটা রেমেডি গ্রহণ করব, এই সবগুলোই কিন্তু এই সে পত্রে পাবেন আপনারা। যাই হোক, এই দায়িত্বটা স্যার যেহেতু দিচ্ছেন, ইনশাল্লাহ আপনারা এটা স্যারের কাছেই থাক, স্যার আরো অ্যাড করবেন ইনশাল্লাহ, উপকৃত হবেন ইনশাল্লাহ। জি স্যার, আজকের মতো শেষ, আপনারা কোশ্চেন না থাকলে নাই, আজকের মতো শেষ। আপনার ওই আমার কাছে যেটা দিয়েছিলেন ওটা 16 নম্বর অবজারভেশন পর্যন্ত আছে। আপনি 17 থেকে 22 পর্যন্ত যে আপনার নোটটা আছে ওটা যদি দেন তাহলে বাকিটা জি কোনো সমস্যা নেই স্যার। 17-22 এই যে আমি যেগুলো বলছি না, এগুলো কিচ্ছু না, এগুলো বই থেকে আমি লিখি স্যার। এই যে আজকে সকালে আমি এটা লিখছি। ডিটেইলস লেখা আছে, এটা এর শর্টকাট থাকলে এটা হ্যাঁ না কোনো সমস্যা নেই। যে কসরত করছে কসরতের ফলটা আমরা যাতে পরবর্তীতে করতে পারি। জি ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি বিশাল বলেন। বুশরা, আপনি কিছু বলবেন? অ্যাড্রেস করেছেন বর্ষা স্যার, আপনি কিছু গেস বলে জিজ্ঞেস করুন। অ্যাক্সিডেন্টলি হ্যান্ড রেজ হয়েছে। সেকেন্ড প্রেসক্রিপশন লাগবে না, ফার্স্ট প্রেসক্রিপশন হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আমি বুঝতে পারি না। লাভলু সেলিম স্যার বলেন। আমি আনমিউট করে বলেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আর স্যার আমি নবীন মানুষ, আমি আসলে মানে 50 শততমিকের কিছু ওষুধ নিয়েছি। তো আসলে আমার জানার ইচ্ছা, শততমিক এবং 50 শততমিক ওষুধের ব্যবহার সুবিধা অসুবিধা কোনটা সবচেয়ে ভালো হয়? জি ম্যাডাম বলেন। এটা কেস বাই কেস। এটা যদি আপনি খুব বেশি কনফিউজ থাকেন যে এই পেশেন্টে সিভিয়ার অ্যাগ্রাভেশন পসিবল, প্লাস এই পেশেন্ট খুব ডিফিকাল্ট পেশেন্ট, আমি বুঝে উঠতে পারছি না, লেভেলও বুঝি না, এর কোন পটেন্সি দিব তাও আমি জানি না, আমি কোনোভাবে ডিসিশনে আসতে পারছি না, দেন দ্যাট কেস আপনি অবশ্যই এলএম পটেন্সি ব্যবহার করতে পারেন, যেটা 50 সহস্রতমিক বলছেন, কুইন অথবা এলএম। এটাতে আপনার এই সুবিধাটা আছে। তবে এটাও মনে রাখতে হবে যে কুইন পটেন্সিতেও এলএম পটেন্সিতেও অনেক সময় মারাত্মক অ্যাগ্রাভেশন হয়, এবং এটা মনে রাখবেন যে যে সমস্ত রোগীতে অ্যাগ্রাভেশন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাপিং মেথডটা ব্যবহার করব, সেটা যে কোনো পদ্ধতিতেই, সেটা আপনার 50 সহস্রতমিকই হোক বা সহস্রতমিক। এখানে আরেকটা যেটা যে আরেকটা হতে পারে, যেমন স্লাগিশ পেশেন্টে আমরা যেটা সামনে পড়বো, বা এই যে আজকে লাস্ট যেটা আমরা পড়লাম স্লাগিশ পেশেন্ট, হ্যাঁ, এদের উন্নতি হয় খুব কম, অল্প অল্প করে বারবার অল্প করে ওষুধ দিতে হয়। এসব পেশেন্টেও আপনি এলএম এ শান্তি পাবেন, অনেকটা সহজ হবে। তারপর কিছু পেশেন্ট থাকে যে কর্টিজন বা এরকম নিয়মিত একটা ড্রাগে আছেন, যেটা আসলে আমাদের ওষুধের এফেক্ট নষ্ট করতে সক্ষম, এখানে আপনি এলএম দিতে পারেন, অথবা আমরা সি পটেন্সিও কিন্তু বারবার দিই সেসব ক্ষেত্রে, C12C বা 30C এরকম হয়তো রিপিটেডলি দেওয়া হয়। এসব ক্ষেত্রে আপনি অবশ্যই এলএম ব্যবহার করতে পারেন। এলএম ব্যবহার করার জন্য কোনো সাবধানতা খুব বেশি দরকার হয় না, বরং একটা দুটা বিষয় জানলেই হয়, যেমন যে অ্যাগ্রাভেশন হলে আপনি স্টপ করে দিবেন, বা অ্যাগ্রাভেশন যদি প্রথম থেকেই হয় আপনি কাপিং করে ব্যবহার করবেন, ইভেন কাপিং 3rd কাপ থেকে শুরু করতে পারেন। আর একটা যেটা এলএম এর পূর্ণরূপ কি ম্যাডাম? এলএম এর পূর্ণরূপ? এলএম এর পূর্ণরূপ আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না, স্যার কে একটু বলেন তো। আপনি বলেন এলএম পড়েছি, পূর্ণরূপ এলতে কত? এলতে 50, ও ইয়েস, এলতে 50। 50 মিলিসিমাল, হ্যাঁ 50 মিলিসিমাল পটেন্সি যেটা, এটাই এলএম। 50,000। আমি সাধারণত আমরা আসলে কুইন বলি, যাই হোক কুইন হোক আর এলএম হোক, যাই হোক আপনার এই 50 সহস্রতমিক নাম নিয়ে ব্যাপার না, যেহেতু আপনি জানেন যে ওষুধ এটাই, আপনি ব্যবহার যদি শিখতে পারেন। ম্যাডাম আমি একটু যদি বলেন স্যার। বলতাম, জি এই অ্যাগ্রাভেশনের ক্ষেত্রে আমি বাস্তব অভিজ্ঞতা আমার যেটা, যে এই রোগীর অ্যাগ্রাভেশন হয় তো এলএমএও হবে, 50 মিলিসিমেল হবে, সরি ইয়েতেও হবে, সিতেও হবে, মানে সহস্রতমিকে হবে আবার শততমিকে হবে। বরং আমি দেখেছি সালফার 30 থেকে সালফার 01 এ অ্যাগ্রাভেশন বেশি হয়েছে, নট 01 এ অ্যাগ্রাভেশন। আমি আরেকটা এটা স্যার এটা বলতে যাচ্ছিলাম, এলএম এ স্যার, এলএম এ যখন এই যে বললাম যখন অ্যাগ্রাভেশন বন্ধ করা, আর প্লাস এলএম এর অ্যাগ্রাভেশন কিন্তু অনেক সময় খুব বেশি হয়ে যায়। অনেক সময় আরেকটা জিনিস আমার জানি না, আপনাদের অভিজ্ঞতা জানাবেন স্যার, আমি এলএম খুব কম ব্যবহার করতে পেরেছি বা করি, কারণ এখানে এলএম অনেক বেশি এক্সপেন্সিভ, এবং এখানে আপনার পেশেন্ট সহজে এলএম কিনতে চায় না, সবাই সবাই তৈরি করে দিতে চায় না, তাদের এত টাইম নাই যারা বিক্রি করে, এটাও আছে, কেউ কেউ করেন কেউ কেউ করেন না। এখানে আমি যেটা দেখলাম স্যার, আমার এক পেশেন্টে আমার কাছে মনে হয় স্যার এটা যদি ক্লোজ রেমেডিও হয়, এলএমএ না কাজ করে, এটা একটা সমস্যা এলএমএ, যে পেশেন্ট আপনার সালফারের আপনি দিলেন তাকে লাইকো স্টিল কাজ করবে, তারপর তার যখন ধরা বাঁধা একদম মানে সেই রকমের অ্যাগ্রাভেশন, আমি তারপরে যখন কেস স্টাডি করলাম, পরে আমি তাকে সালফার দেওয়াতে সেই কেস ঠিক হলো, এবং আমি আর তাকে এলএম দেইনি। তার এলএম এমন পর্যায়ে চলে গেছিল যে সে প্রুভিং করছিল, এবং স্যার অনলি আই থিঙ্ক আমার রোগীও খুব বুদ্ধিমতী অবশ্যই, সে সালফার আমি তাকে এলএম 2 পর 3 দিয়েছিলাম, সে খুবই ভালো ছিল, সে বললো যে ছোট ডোজ খেয়ে কি করবে, সে একসাথে তার কাছে 6 পর্যন্ত কেনা ছিল, সে এলএম 4 নিজেই খেয়ে নিয়েছিল, তো সেই অ্যাগ্রাভেশন ছিল মারাত্মক। জি স্যার আপনি জি জি বলছি, আপনি যিনি কোর্সের করেছেন, আপনি এলএম অর্থাৎ 50 মিলিসিমেল, সেন্টিসিমেল, ডেসিমেল, 3টা মেডিসিন লাগবে আপনার। কোনো মেডিসিনে এককভাবে আপনি
আমি লক্ষ্য করছি অনেক সময় দেখা যাচ্ছে হি ইজ জেনুইন নাক্স আর জেনুইন ফসফরাস 0203 তে কাজ করতেছে না, অথচ 200 কাজ করেছে। অহরহ প্রমাণ আছে, ঠিক আছে। এবং অনেক সময় আমরা দিয়ে আমি দিয়ে থাকি অল্টারনেট করে, যখন দেখি যে আসলে জেনুইন কিন্তু কাজের গতি বা প্রকৃতি আশানুরূপ হচ্ছে না, তখন 50 সেন্টিসিমেল কাজ করতেছে। ঠিক আছে স্যার, এই জন্য 50 মিনিট। আর এটা অনেক লম্বা একটা আলোচনার বিষয়, আপনি যেটা বলছেন এটা অনেক লম্বা আলোচনার বিষয়, এই নিয়ে একটা ক্লাস হতে পারে। আপাতত এই ধারণা দিয়ে থাকলেই চলবে। জি বলেন। একটা ক্লাস না স্যার, কয়েকটা ক্লাস। একটা সমস্যা হচ্ছে আমরা যারা খুব নতুন তাদের কোশ্চেন গুলো হলো সবচেয়ে বেশি বড়। দেখা যায় এমন সব কোশ্চেন করে যেখানে অনেকগুলো বেসিক না থাকলে অ্যান্সার দেওয়া সম্ভব না বা তার পক্ষে বোঝা সম্ভব না। স্যার যদি একটা ক্লাস রাখেন বা একটা বা একাধিক, উপকৃত হতাম। বা আপনি শোনেন, আসলে এইভাবে ক্লাস পোটেন্সিয়াল ক্লাস রাখা ভেরি ডেঞ্জারাস এবং ভেরি রিস্কি। কারণ পোটেন্সি আমি যে একটা পেশেন্টকে 200 যে কেস উঠবে, ঠিক আছে, তো আপনার কাছে একই ফসফরাস সেখানে 50 এম লাগবে। হ্যাঁ, সুতরাং পোটেন্সিয়াল ক্লাস ভেরি কন্ট্রোভার্সি ক্লাস। আপনি বরং প্রতিদিন ক্লাসে যদি থাকেন, আমাদের পোটেন্সি নিয়ে কম বেশি আলোচনা হতেই থাকে, ঠিক আছে। আর স্পেসিফিক পোটেন্সি নিয়েও ক্লাস কিন্তু আবারও হয়, আমি মাঝে মধ্যে দিয়েছি। তো আপনি সাথে থাকেন আমাদের, ইনশাল্লাহ আপনি আস্তে জেনে যাবেন। আর কেউ যদি মনে করে যে আমি হোমিওপ্যাথি, মনে করেন যে কেন্ট বলেন বা বরিক বলেন, যে কোনো একটা মুখস্থ করে ফেললাম বা মরিসান মুখস্থ করলাম, হোমিওপ্যাথি শেষ হয়ে গেল। আপনার 10টা বইয়ে যদি মুখস্থ থাকে, হোমিওপ্যাথি কোনোদিন শেষ হবে না। শেষ হবে না কেন? কারণ আপনার প্রথম ম্যাট্রিমেটিকা পেশেন্ট, দ্বিতীয় যদি রেপার্টরি বলেন সেটাও পেশেন্ট, তৃতীয় যদি পোটেন্সি বলেন সেটাও পেশেন্ট। সুতরাং বই আর পেশেন্ট ফার ডিফারেন্স। হ্যাঁ, এটা প্র্যাকটিসে না গেলে আসলে বোঝা যাবে না। তবে থিওরি কি করবে, আমাদের একটা বেস তৈরি করবে, সেই বেসকে আমরা নিয়ে আমরা এগিয়ে যেতে। থ্যাংক ইউ। আর স্যার আপনি ওই 50 মিলিসিমাম এবং আপনার সেন্টিসিমালের উপরে অনেক বই পাওয়া যায়, ওষুধের শক্তি মাত্রার উপরে আপনি বইগুলো, অথেন্টিক বইগুলো পড়তে পারেন, পাশাপাশি আপনাকে অনেক হেল্প করবে। ধন্যবাদ। জি স্যার, এখন ওই ওষুধ এবং পোটেন্সি, স্যার আমি একটু বলি অনুমতি দিলে। মানে এই যে লেভেল অফ হেলথ পড়ার যেটুকু আলোচনা আমি করলাম, তাতে মনে হচ্ছে রেমেডি অ্যান্ড পোটেন্সি কোনো নির্ধারিত নয়। আমার যেটা আমি যে ধারণা পাই, আমার কি ভুল হতে পারে, রেমেডি অ্যান্ড পোটেন্সি একদম যে পারফেক্ট, যে পারফেক্ট ফসফরাস পারফেক্ট, এই ধরনের কোনো ইয়েটা আমি মনে হয় লেভেলটা বের করার পরে মনে করতে পারছি না। কারণ লেভেল আপ করতে এক একটা পর্যায়ে যে এটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে, পোটেন্সিও চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটুকু আলোচনা দেখলাম। সুতরাং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখন মনে হচ্ছে যে লেভেল অফ হেলথ না থাকলে আপনার পোটেন্সি সিলেকশন করতে পারবো না, এবং ওই যে বিপদ এনজামগুলো আমাদের আছে। আর এইখানে লেভেল অফ হেলথের চ্যাপ্টার 7-এর পোটেন্সি সিলেকশনের একটা চ্যাপ্টার আছে, ছোট চ্যাপ্টার। এখানে পোটেন্সি কতগুলো পরামর্শ এখানে দেওয়া হয়েছে, সেইগুলো জানলে আমরা পোটেন্সির ব্যাপারটাকে অনেকটা সহজবোধ্য হবে। এখানে লেখা হয়েছে সহজবোধ্য না, ইংরেজিতে যেহেতু লেখা আমাদের বাংলা করে পড়তে হবে। তো সেইগুলো যদি আমরা পড়ি, আমার বলে এগুলো সমস্যার সমাধান না হলে আন্দাজে পোটেন্সি। আর একটা হলো পোটেন্সি আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে। এটার ব্যাপার যে আপনি আপনার রুগী কোন অবস্থায় আছে, পোটেন্সি দেবেন, কোনটায় একটা ব্যবসা পাবে, এই ব্যাপারটা হলো অভিজ্ঞতার উপরে নির্ভর করে। পড়াশোনার কোনো বিকল্প নাই,
you have to read and read. And actually you should have to take something from this. মানে আমি কোনো পড়লাম কিন্তু মনে রাখতে পারলাম না, বুঝলাম না, তার এগুলো ক্লাস করলাম না। ক্লাসের মধ্যে অনেক কিছু আলোচনা হয়েছে আজকে, যে আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কতটুকু আমরা হৃদয় করেছি সেটা একটা খুবই যে লেভেলগুলোকে আসলে লেভেল নির্ধারণ না করতে পারলে আমাদের যেটা ভালো হোমিওপ্যাথি থাকবে। সায়েন্স অফ হোমিওপ্যাথি লেভেলের বই অত্যন্ত মূল্যবান এবং লেটেস্ট হোমিওপ্যাথির অগ্রযাত্রার লেটেস্ট উন্নতি হলো এইগুলো, এবং এগুলো আমাদের আসলে জানা দরকার। আমাদের এনিম্যালের থেকে যা চলে আসছে তার লেটেস্ট অনেক কিছু নিয়ে কম্পাইল করে এইগুলো বই করা হয়েছে, এবং এগুলো বই এর সাথে মেডিকেল আছেই, আমাদের দর্শন আছে, সব মিলে। কিন্তু এইগুলো এখন মডার্ন হোমিওপ্যাথি বলতে আমার মনে হচ্ছে যে এইগুলো স্যার আমাকে একটু সুযোগ দেওয়া যাবে স্যার আপনার ইয়ে প্রতি, মানে কথার রেশ ধরে কন্ট্রোভার্সিতে যাব নাকি যাব না? 8টাতে বেজে চললো। আচ্ছা আগে কন্ট্রোভার্সিতে যাব, তার আগে আমি একটা ইয়ে শেয়ার করি। এই স্যার যেটা বললেন যে পোটেন্সি বা ইয়ে লেভেল অবশ্যই ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি গতকাল যে একটা পেশেন্ট, সে আমার কাছে মনে হয়েছে সে টিউবারের পেশেন্ট। আমি টিউবার দিয়েছি, দেওয়ার পরে টিউবারটা 0.6 দেওয়া হয়েছে তার প্রথমেই, 0.5 রেসপন্স করেনি, 0.5 তার রেসপন্স করেনি। 1 মাস পরে এসছে, আমি কিন্তু কেস রিটেক করছি, ঠিক আছে, কিন্তু আমার কাছে এখনো মনে হচ্ছে সে টিউবারের। তো আসলে এই যে স্যার যেটা বলে লেভেলের একটা ব্যাপার আছে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যক্ষা আছে, তারপরে সে ছোটবেলা থেকেই সে একা না, অনেকেরই তার পুরো ফ্যামিলি এই ঠান্ডা বা শীতের তার স্নেজিং, মর্নিং স্নেজিং, ওয়েকিং স্নেজিং, তারপরে হচ্ছে ওয়াটারি নোজ, সব কিছু মিলিয়ে যাই হোক, তারপর ট্রাভেল ডিজাইন থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি। তারপরে সেখানে ফেল করেছে, কিন্তু হ্যাঁ এখানে লেভেলের আমার হয়তো কেস টেকিংটা হয়নি, আমি আবার রিটেক করছি, করার পরে গতকাল আমার নতুন ওষুধ দিয়েছি। সুতরাং এই জায়গাটা আর ফেইলার থাকবেই, ফেইল না থাকলে মনে করবেন যে আপনার গেইন হবে না। আর কন্ট্রোভার্সি যদি যায়, তাহলে আব্দুল মান্নান স্যার যেটা বললেন যে লেভেলস অফ হেলথ বা ইত্যাদি ইত্যাদি জানা, জর্জ ভিদলকার স্যারের আগে তো লেভেলস অফ হেলথ তৈরি হয়েছিল না স্যার, তখনও কিন্তু শত শত হাজার হাজার ভালো ভালো হোমিওপ্যাথ ভালোভাবে চিকিৎসা করে গিয়েছে, এখনকার থেকে অনেক ইয়ের সাথে। এই জন্য এ ব্যাপারে আমরা যদি এই বিষয়টা আত্মস্থ করতে পারি আলহামদুলিল্লাহ, যদি নাও পারি হতাশ হওয়ার কিছু নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো জানি ম্যাডাম আপনার কথা খুব সুন্দর একটা কথা ছিল, সেটা হলো যে ওনার আগে যারা ছিলেন তারা কিন্তু অনেক সুন্দর ভাবে কিওর করেছেন, এবং তখন কিন্তু লেভেল অফ হেলথের আইডিয়া কেউ দেয়নি। আসলে তখনও এটা ছিল, মুখে বলা হয়নি। যেমন আগেও আপেল পড়তো, নিউটন বলার পর গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা নামে আসলো, সেই রকম। যেমন আগে যারা ছিলেন, আপনার কি স্যার এই ডক্টর ভন লিপির একটা কেস ছিল, যেখানে লিপির এক স্টুডেন্ট, উনিও নাম করা ডাক্তার ছিলেন, নাম এখন মনে নাই, কেসটা আমি বললে হয়তো সবাই মনে পড়বে। তার একটা পেশেন্ট ছিল যার ল্যাককেরি নাম আসে, এবং তাকে সে 200 দিল। 200 সিট দেওয়ার পর রোগীর কোনো পরিবর্তন না পেয়ে, কোনো উন্নতি না পেয়ে, সে ভন লিপের কাছে পাঠিয়ে দেয়, এবং ভন লিপে তাকে 10M দেয়। তো দেওয়ার কয়েকদিনের মধ্যে রোগীর খুব উন্নতি হয়। তো সম্ভবত রোগী ডাক্তার নিজেই এই ধরনের কিছু গল্পনা। তো ডাক্তার বলছে যে আচ্ছা কি ছিল ওষুধটা, বলছে যে ল্যাককেন, বলছে যে আমিও তো ল্যাককেনই দিলাম। তো বলছে তখন ভন লিপে নাচছিল এবং বলছিল কি যে পোটেন্সির ব্যাপারটা বলছিল, যে তুমি কিন্তু তার ইয়েটা বুঝতে পারো না, পোটেন্সিটা যে কত দিতে হবে এটা বুঝতে পারো না। তো বিষয়টা এখানে স্যার, যে এই যে ওনারা বোদ্ধা ডাক্তার ছিলেন, এবং ওনারা কিন্তু বুঝতে ঠিকই পারতেন যে এর ভাইটালিটি কেমন। আমরা যেহেতু সবাই সমান তালে ওই রকম জ্ঞানী হব না,
তাই যদি সম্ভব হয় লেভেল অফ হেলথটা মুখস্থ রাখি, তাহলে অন্তত পক্ষে আমাদের একটা আইডিয়া আস্তে আস্তে তৈরি হবে। যেমন আমি প্রাথমিকভাবেই যখন আমার অভিজ্ঞতা কম, তখন আমার আসলে লেভেল অফ হেলথের নলেজটা মুখস্থ করে ব্যবহার করতে হবে। আর অভিজ্ঞতা, যেমন আপনার অভিজ্ঞতা হয়ে গেছে, আপনি এখন স্যার ওই রুগী দেখে তার লেভেল এমনি বুঝতে পারছেন এর ভাইটালিটি কম কি বেশি, সেই অনুসারে কিন্তু আপনি পটেন্সি দিচ্ছেন। আপনি অ্যাকচুয়ালি জিনিসটা ইউজ করছেন উইদাউট নেমিং ইট। আর ঠিক ওই রকম আর কি স্যার, যে আগেও আপেল পড়তো গাছ থেকে, নাম ছিল না কোনো, আর যখন এসে বললেন নিউটন যে এটাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলে, তখন একটা নাম হলো, এই আর কি। ম্যাডাম এটা কি অনুবাদ হচ্ছে কি লেভেল অফ হেলথ বইটা? জি জি বলেন। বইটা কি স্যার অনুবাদ, আমার একটা নাই। সহজ কথা বলি, এটার কোন অনুবাদ করে আপনাকে অনুবাদ করে সামনে টাঙিয়ে দিলেও এটা আপনি বুঝবেন না, কারণ আপনি পড়েন। আপনার অনুবাদের দরকার নেই, যদি আপনি শুধু রিডিং পড়েন বুঝবেন। এটা এত ইজি ইংলিশে লেখা, যারা আমাদের দেশে এসএসসি পাস তারা ইংলিশে এটা রিড করলে বুঝতে পারবে, এটা এত সহজ ইংলিশে লেখা। আরেকটা যেটা, আমাদের স্যার ডক্টর আব্দুল মান্নান স্যার যেহেতু দায়িত্বটা নিয়েছেন, উনি এটা পুরোটা বাংলা করেছেন আপনাদের স্বার্থে, জনস্বার্থে। হয়তো ইনশাল্লাহ সামনে আপনারা বাংলা ক্লাস পাবেন। বলেন। স্যার ওই কোনটা বাংলা করেছেন বুঝলাম না। স্যার আমি ওই যে রেভিটি রিয়াকশন, যে অবজারভেশন কয়টা 22টা অবজারভেশনের যেগুলো লেখাপড়া আছে ওগুলোকে বাংলা করেছি। আমি দেখাবো জি স্যার। যদি দেখায়। আর একটু আগে প্রেজেন্টেশনে দিয়েছিলেন তো। আমি বই আকারে বাংলা করেছি এইভাবে, ছবি টবি এখনো আনা হয়নি। মিউটিং করা নাকি না? মিউট আছে, আমরা শুনছি স্যার আপনার কথা। এইভাবে আমি বাংলা করেছি। আজকে 14 নম্বর থেকে যে আমরা পড়লাম, এই বাংলা তো সংরক্ষিত, মানে রিজার্ভেশন লাজু যিনি বলেন যে কিছুই পরিবর্তন হয়। জানি এটা কি লেখা আছে মানে ডিটেলস। 15 নম্বর এটা, এই 16 নম্বরটা, এই 17 নম্বর পর্যন্ত আজকে আলোচনা হয়েছে। এই যে 18 থেকে আগামীকাল শুরু করব, 18, 19, এভাবে আমাদের 20, 21 এবং 22 এ পর্যন্ত মোটামুটি আমরা করেছি। এবং স্বাস্থ্যের স্তরের কিছু সামারি আছে, মোটামুটি এই চ্যাপ্টার পুরোটাই আমি বাংলা করেছি। পর্যায়ক্রমে আশা করতেছি সবগুলো বাংলা লেভেল লেভেল প্রত্যেকটা পোটেন্সি ইত্যাদি এগুলো বাংলা করার চেষ্টা করছি। তো এই বাংলাগুলো আপছাড়া বাংলা, এগুলো আমার আপনি করছেন হ্যাঁ হ্যাঁ কোনো ভালো হবে না, এই বাংলা পড়ে আরো বিপদে পড়বেন। এটা গুগল করছেন হ্যাঁ, আপনি এই বাংলা পরিমার্জিত করতে হবে স্যার। এটা বাংলা নিজে পড়ে বোধগম্য ভাষায় নিয়ে আসতে হবে। এর থেকে এটাও যেমন আছে এটাও পাবেন। আর আপনার হচ্ছে বইটা আমি দেখাই, মিথুন স্যার আমারে বলে দিয়েছে, আমি আগে পড়ছিলাম কিন্তু আমার মনে ছিল না। বইটা হচ্ছে ফজলুল করিমের, ওনার মিথুন স্যারের অবজারভেশন বাংলা করা আছে, সেটাও দেখতে পারেন। আর আপনার স্যার যেহেতু করেছেন সেটাও দেখতে পারেন। এগুলো স্যার আগে আপগ্রেড করুক, ওকে আমাদের দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা করেন ইংরেজি পড়ার। ইংরেজি পড়াটা সবচেয়ে ভালো, কারণ ইংরেজিতে যেটা আছে তুমি দেখবে যে বাংলা করলে মানে মিনিংটা প্রকাশ করা যায় না। এবারে যা বলতে হয়েছে, বোঝানো হয়েছে, সেইটা বাংলা করতে গেলে কয়েকটা সেন্টেন্স লেখা লাগবে একটা ওয়ার্ডের বাংলা করতে গেলে। সুতরাং সেখানেও একটা প্রতিবন্ধকতা আছে আমাদের। আমরা সেগুলো খেয়াল রেখে আসলে যেটা ইংরেজি
বই ওটা যদি আমরা করতে পারি তাহলে গুড, তাহলে অন্তত চালানোর মতো আমরা নিতে পারি। এই আর কি। কেমন আছেন? যাদের ইংরেজি বেশি আছে তাদের জন্য বাংলাটা পুরো বাংলাটা হোক, অসুবিধা নেই, বাংলাটা দরকার আছে স্যার। তাদের ইংরেজি ভিতরে ইংরেজি বই হাত দেয় না, এটা তো কথা। তারা ইংরেজি বাংলাটা পুরো অসুবিধা নেই, তবে বাংলাটা নিজেদের ভাষায় অর্থাৎ লেখকের ভাষায় লেখকের একটা বিশ্লেষণ দেওয়ার দরকার আছে, যাতে করে সহজে বুঝতে পারে আর কি। ডাইরেক্ট ট্রান্সলেট করা, এই ট্রান্সলেটের ভাষা আমার অ্যাগ্রাভেশনকে উত্তেজনা বলা হয়। উত্তেজনাকে আমার তাকে আমার অ্যাগ্রাভেশন হয়েছে, এরকম রেমেডিকে প্রতিকার বলা হয়। এই যে প্রতিশব্দ এইগুলো একটু মাত্রিত স্যার একমত। আরেকটা বড় সমস্যা স্যার, অনেক সময় হয়তো বা রেমেডিকে রেমেডি রাখলেই ভালো, অ্যাগ্রাভেশনকে অ্যাগ্রাভেশন লিখলেই ভালো, কারণ এইগুলো যদিও ইংলিশ, আমরা মেমাত্রা এগুলো বাংলার মতো ব্যবহার করি। জি এগুলো সব চেঞ্জ করতে হয়, তা নাহলে বুঝে যাবে না। উত্তেজনা অ্যাগ্রাভেশন, উত্তেজনা এটা তো ঠিকই আছে, কিন্তু উত্তেজনা বললে তো বুঝবেন না, এটা অ্যাগ্রাভেশন বললে বুঝবেন। আর রেমেডিতে কোনো প্রতিকার বললে তো কিসের প্রতিকার? কেউ অন্যায় করছে তার প্রতিকার, এরকম বোঝা যায়। প্রতিকার কিছু কিছু জিনিস বাংলা করে গুগল খুব হাস্য করে। আপু কিছু বলবেন? শামসুন নাহার আপু কিছু বলতে চান? কথা বলবেন? আসসালামু আলাইকুম আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি আসলে একটু অন্য কোশ্চেন, যেটা আমরা অ্যাগ্রাভেশনের সময় আমরা যখন চিন্তা করি যে এটা কি মেডিসিনাল অ্যাগ্রাভেশন না ডিজিজ অ্যাগ্রাভেশন, একটা পেশেন্ট যদি সিকেডির হয় বা সিকেডির পেশেন্টই বলি, এর ইচিংটা হচ্ছে একটা কমন ফ্যাক্ট, তাই না? ধরেন আমি 3 মাস ওষুধ খাওয়ালাম তার সিমটোমেটিক্যালি, তার যদি আফটার 3 মান্থ আপনার অনেক পুরানো স্কিন ডিজিজ তার চলে আসে, এবং সে যেরকম সাফার করেছিল ধরেন চাইল্ডহুডে, সেরকম সাফারিংস যদি তার আসে, এটা আমি কি বুঝবো? এটা কি আমার এই যে ক্রিয়েটিনিন বেশি, সেই বা সিকেডির যে প্রবলেম গুলো আছে সেগুলো বেশি, সেটার বুঝবো, না আমার মেডিসিনের যে অ্যাকশনটা বুঝবো ওইখানে? এখানে আপু আপনি তো তাকে অবশ্যই টেস্ট করাবেন, কারণ এই পেশেন্ট নিশ্চয়ই আপনি শুধুমাত্র আপনার চোখের এটা আপনি বলছেন এটা একটা ওল্ড সাফারিং কামিং ব্যাক ফ্রম চাইল্ডহুড এবং হাইস্ট লেভেলে, এটা একটা গুড রিঅ্যাকশন। জি জি, তাহলে আমার মানে এই যে এখন যে ক্রিয়েটিনিনটা বেড়ে যাচ্ছে, সে আমার কাছে যে যখন আসছিল 1 নিয়ার 2 ছিল, এখন 2 পয়েন্ট সামথিং হয়ে গেছে, তাহলে এটা আমি সিকেডি চিন্তা করব না, আমার সেই মেডিসিনের অ্যাকশনটাই আমি মানে চিন্তা করতে পারি? না 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 না, সেটা কিন্তু আমি বলিনি। আমি কিন্তু এটা প্রথমেই বলেছি যে না পারি কিনা, আমি আপু আপনি বলেছেন যে এটা বলে খাইছো পারি কিনা, কারণ এখন মেডিসিন কাজ না করে আসলে আমার ওই ডিজিজটারই অ্যাগ্রাভেশন হয়ে আমার তো ক্রিয়েটিনিন লেভেলটা কমার কথা ছিল, আমার ক্রিয়েটিনিন লেভেলটা বাড়লো কিন্তু তার পুরানো জিনিসটা ফিরে আসলো। এখানে আমি মানে কোনটাকে আমি বুঝতে পারবো? মানে আমি কি মেডিসিনটা হয়তো আপনি 1 মিনিট, সে অনেক লো লেভেলের পেশেন্ট, তার হয়তো আপনি শুধুই ডিজিজ বাড়তে দিয়েছেন উইথ দ্য রং রেমেডি রিপিটেশন, ইভেন এমনও হতে পারে যে রিগ্রেস করে লোয়ার লেভেলে চলে গেছে, আর এটা কোনো উন্নতি না। আমি সেটাই জানতে চাচ্ছি, তাহলে আমার এখানে মেডিসিনের কোনো কাজ হচ্ছে না না পেশেন্টের, যে আমার আসলে আবার মানে অবজার্ভ করতে হবে কোন ডিজিজটা কিনা বা মেডিসিনের কিনা, এইটাই না, ওটা খুশি করার কিছু নাই যে আপু এই ক্ষেত্রে। জি কেস কেস রিটেক, আর এটাকে অবশ্যই আপনি অ্যালোপ্যাথিক ড্রাগ ছাড়া বা মানে যে কোনো ট্রিটমেন্টে সে আছে তাকে ম্যানেজমেন্ট দিতে হবে, তার জন্য অবস্থাটা খুব খারাপ দিকে না যায়। কর্টিজন না, বাট ট্রিটমেন্ট। তার তো প্রচুর মেডিসিন লাগতেছে অ্যালোপ্যাথি, আমি তো কোনোটাই বন্ধ করে দেইনি তার মেডিসিন গ্যাস্ট্রাইটিসের ছাড়া, যে আপনি এটা খাবেন না, এটা যেহেতু সে রিলিফ পেয়েছে তো এটা আর আপনি আর খাবেন না, কিন্তু প্রেশার, ডায়াবেটিস
তারপরে আপনার সে আবার পাইলসের জন্য অয়েনমেন্ট দিত, সেগুলো আলহামদুলিল্লাহ তার এই 3 মাসে কমে আসছে, সেগুলো তার লাগে না। শুধু এখন যেটা হচ্ছে ক্রিয়েটিন লেভেলটা বাড়তেছে বা বেড়েছে, যেহেতু আচ্ছা বেড়েছে। আপু, জি আপু। আপনি যখন আপনি বললেন বাড়ার কথা শুধু ক্রিয়েটিন লেভেল, আর আপনি অন্যান্য যে উন্নতিগুলো ওগুলো বলেননি, কিন্তু এখন বলছেন। তার যদি আপনি সার্বিকভাবে কয়েকটা মেজর সিমটমের চেঞ্জ দেখেন, তাহলে জি। এই পেশেন্টকে খাবারের ম্যানেজমেন্ট দেন। অনেক সময় খাবার ঠিকমতো ম্যানেজমেন্ট না করার কারণেও এটা হয়। অয়েল চেঞ্জ তারা করেন। কিডনি হসপিটাল থেকে তাকে ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছে, বুঝছেন, মানে বেশ ভালো পেশেন্ট, এডুকেটেড পেশেন্ট, এবং সেই ম্যানেজমেন্টটা গত 1 বছর থেকে সে মেনটেন করতেছে। ওইটা আসলে মানে তার ওদিকে সব ওকে আছে। ইন দ্যাট কেস আপনার অন্যান্য, আপনি বলেন পাইলস বেটার, একটা কি বললেন? গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বেটার, গ্যাস্ট্রাইটিসটা যে সে আপু, এখন এটা ভালো রিয়াকশন। ভালো রিঅ্যাকশন ভালো না। রিয়াকশন। আপনি আপু, প্রথম এই যখন অবস্থায় কি আমি কাপিং করবো আপু? আমি কি কাপিং করবো এই অবস্থায় পেশেন্টকে? এই অবস্থায় সে যেহেতু অ্যাগ্রাভেটেড, জাস্ট স্টপ মেডিসিন, স্টপ করবেন। স্টপ করেই আসছে আপু, স্টপ করছে, 1 সপ্তাহ স্টপ ছিল, ফাইটাম খেয়েছে, বাট নো ইমপ্রুভ। সে তার বলতেছে আপনি আমার চুলকানি কমান, না হয় আমাকে অ্যালোপ্যাথি দেখাইতে হবে, আমি আর মানে সহ্য করতে পারতেছি না। আমার এটা আমি বললাম তো, তখন আপনার আমি বললাম যে দেখেন ক্রিয়েটিনিন লেভেল আরো বেড়ে যাবে, আপনার আরো ওষুধ দেওয়া পরে আর করতে পারবে না, আপনি একটু ধৈর্য ধারণ করেন। তো আমি দিয়ে এটাই বলা দিচ্ছি ছাড়া যে আপনার কোনো উপায় নাই। জি, এটা বলেছি, কিন্তু আমি তো তবে মেডিসিনটা দিয়ে দিলাম, আমি নেক্সট পোটেন্সি দিয়ে দিয়েছি আপু। এটা কি ভুল করলাম কিনা? এবং কাপিং 2 বার কাপিং করে খেতে বলেছি, যে 2 দিন খেয়ে আমাকে জানান। পেশেন্ট এটা কোনো মেডিসিন অসুবিধা নাই। ছিল লাইকোপোডিয়াম। ওরে বাবা ভাই, লাইকোপোডিয়ামে যে বিশ্রী রকমের হয়, Aggravation, না? স্কিন ডিজিজ মারাত্মক ভাবে। আপনি দিয়ে না, দিচ্ছেন, ওনার এসেছে লাইকোপোডিয়াম, আমি কি করব? আমি তাকে শুরু করেছিলাম। কিছু করার নাই। জি জি, আমি শুরু করেছিলাম। তবে একবার যখন আপু স্কিন ডিজিজ এই হারে বের হয়, তখন আমি কোনো ওষুধ না দিয়ে ওয়েট করে দেখছি 2-3 সপ্তাহ পরে এমনি কমে আসে কিনা। অনেকের ক্ষেত্রে আসে, অনেকের ক্ষেত্রে আপনার ওষুধের প্রয়োজন হয়। আর লাইকোতে আপু একবার যখন এই পর্যায়ে যায়, আস্তে আস্তে ভালোই দিকে যায়। খুব বেশি যে আবার ওষুধ লাগে এটা আমি জানি না, আমারও তো অভিজ্ঞতা নেই, স্যারদেরকে জিজ্ঞেস করতে পারি। আচ্ছা আচ্ছা আপু, অভিজ্ঞতা আছে ভালোই আপনার। না হয় কি আমরা এত মানে সবাই জড়ো হই আলহামদুলিল্লাহ, কিন্তু ঘটনাটা হলো আমার যেটা থিঙ্কিং ছিল, এটা আসলে মেডিসিনের না আমার ডিজিজের, বুঝছেন, কারণ সিকেডিতে তো আপনার এই একই সিমটমটা অ্যারাইজ করে, তাই না? আপু এইটা এইভাবে জেনারেলাইজ করলে তো সমস্যা। আপনার পেশেন্ট বাই পেশেন্ট চিন্তা করতে হবে। আপনি তার বলছেন তার অন্যান্য সমস্যাগুলো বলতে হবে। আপনি বলছেন তার অন্যান্য যে মেজর প্রবলেম, লাইক তার গ্যাস্ট্রাইটিসের Piles-এর। প্রবলেম, তার পাইলসের প্রবলেম, তারপর জি। অন্যান্য। এখন ওভারঅল সে কেমন আছে, মেন্টাল ইমোশনাল দেখেন, এনার্জি লেভেল দেখেন। আপনার কাছে তার ফুল কেস, এইভাবে করে একটা কেসে মন্তব্য করা ঠিক না। না না, আমি একটা মন্তব্য wrong না মন্তব্য আপু, করতেছি। আমি আসলে মানে নিজেকে ইমপ্রুভের জন্য যে জিনিসটা আসলে কি হচ্ছে আমার কি আমি এটাতে একটু হয়ে গেছিলাম, মানে কি বলবো, থিঙ্কিং লেভেলটা স্টেবল রাখতে পারি নাই, যে মেডিসিন না আসলে ডিজিজ। যদি আপনার ওই জায়গায়ও ক্রিয়েটিনিনটা থাকতো, তাইলে আর এটা টেনশনটা হইতো না। যে ক্রিয়েটিনিনটা কি বাড়াইতো। ক্রিয়েটিনিন কিন্তু এটাও ঠিক যে ক্রিয়েটিনিন কিন্তু খুব আপ ডাউন করে। এটা এরকম না যে আপনি খুব স্টেবল করে ফেলবেন একবারে, এটা হয় না। প্রথম দিকে রিঅ্যাকশনের সময় এটা হতেই পারে। আপনি ওনার ওভারঅল কেস দেখবেন, 1-2টা সিমটম দেখে পারবেন না, এটা অনেক অ্যাডভান্স পেশেন্ট। জি কি বলবেন স্যার? আপনি কিছু বলবেন স্যার? তো স্যার আমাদের ক্লাস তো মনে হয় শেষ, স্যার অনেক আগেই শেষ। আব্দুল হান্নান স্যার, আমাদের তালাব স্যার, আপনারা দেখেন আর তো কিছু দেখছি না। আর আমার কোশ্চেন, স্যার কোনো কিছু আছে আমাকে বলার জন্য? আমার যেটুকু জানি সেটা হচ্ছে কালকে শেষ। জি বলেছেন ম্যাডাম, 17 নম্বর অবজারভেশনটা আমি বলি, কোথাও ভুল হলে আপনি সংশোধন করে দিয়েন। এটা হলো রোগীকে ঔষধ সেবনের পর সকল লক্ষণের বৃদ্ধি হয়,
তারপর শেষ সপ্তাহ থেকে উপশম দেখা দিল। এই অবস্থায় রোগী বলে আমি বরাবরই খারাপ ছিলাম। তাহলে কেন এমন হইল? এমন হইলো ওষুধটি সুনির্বাচিত হয়েছে। হ্যাঁ, রোগী পর্যবেক্ষণ করে দেখা গেল ওষুধটি সুনির্বাচিত হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে আর ওষুধ প্রয়োগ না করে রোগীকে ফাইটামের উপর রাখতে হবে এবং রোগীকে অবজারভেশনে রাখতে হবে। তাহলে এই রোগীটার এখানে একটা ডিফারেন্স আছে। জি না না, এইটাকে ফাইটামের কথা বলা হয় নাই। এই রোগীতে আপনার খেয়াল করতে হবে যদি সে খুব সাফার করলো এবং এটা সে এমন একটা লেভেলের, যেটা আমরা বলছি যে এই সমস্ত লেভেলে সাধারণত অনেকগুলো ওষুধ লাগে, 5, 6, 7 এই ক্ষেত্রে অনেক সময় সে নেক্সট মেডিসিন নিয়ে আসবে, ক্লিয়ারার প্যাটার্নে একটা নির্দিষ্ট রেমেডি সে শো করবে। অর আপনি দেখছেন না সে এখনো কোনো নির্দিষ্ট রেমেডির কোনো পিকচার ফর্ম করে নাই, এভাবে কি নোটস পাচ্ছেন না, সে শুধুই অ্যাগ্রাভেশনের পর এখন অ্যামেলিওরেটেড, হ্যাঁ তখন আপনি প্লাসিবো দিবেন। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, কালকে আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম, সেটাই স্যার যে আমরা আসলে যেভাবে পড়ি, আজকে একজন বললেন যেমন যে পোটেন্সিটা, আসলে ওই পোটেন্সি নিয়ে কেউ জানতে পারবো না যদি বেসিক না জানি। তারপরে এই যে পড়লাম আজকে একটু এই বইটা, কালকে ওই বইটা, এইভাবে পড়া হয়। বা ম্যাথমেটিক্যাল ক্ষেত্রেও কোনো নির্দিষ্ট সিলেবাস মেনটেন করা হয় না। কালকে একটা কথা বলছিলাম যে মোটামুটি 6 মাসের টার্গেট বা 1 বছর, যেটা আমাদের তালাত স্যার বলছেন যে 1 বছরের টার্গেট। তো 1 বছরের মতো টার্গেট নিয়ে যে যারা রেগুলার থাকবেন মর্নিং ক্লাসে, তারা যেন একটা নির্দিষ্ট পর্যায়ে আমরা যেন একটু বেটার করতে পারি আর কি প্র্যাকটিসের জন্য। তো কারিকুলাম বা এই টাইপের কিছু একটা লেখা নিয়ে তো গ্রুপে অনেক সাজেশন আসছে স্যার। আমি যেটা বলছিলাম যে আমাদের অ্যাডমিন গ্রুপ বা এই ধরনের কোনো একটা জায়গায় সবাই যদি একটু কথা বলতে পারতেন, কারণ আপনাদের সবার কাছ থেকেই ইনপুট দরকার। যে যেখানে মনে করেন ল্যাকিংস বা বুঝতে পারছেন যে আমাদের ক্লাসগুলো এইভাবে করলে আগানো যেত, তাহলে ওইভাবে আপনারা সাজেশন দিতে পারেন। এই উইকেন্ড পর্যন্ত আমার টাইম আছে, স্যাটারডে সানডে পর্যন্ত। আমি আপনাদের সবার মন্তব্যগুলো এক জায়গায় করে কি দাঁড়ায়, আব্দুল মান্নান স্যার আপনাকে আমি বলবো যে স্যার আপনি একটু যদি হেল্প করতেন তাহলে আমরা এটা সামনে দিতাম। ইয়েকেও বলা হয়েছে যে আমাদের আরেকজন স্যার, উনি অবশ্য ক্লাসে এখন অত রেগুলার না, নামটা ভুলে গেলাম, আসলাম স্যার। আসলাম স্যারকে বলা হয়েছে, আমাদের মুহসিনুজ্জামান স্যার এবং সিরাজুল ইসলাম স্যার ওনারা গ্রুপে আছেন। আশা করবো যে আপনারা সবাই প্লিজ মন্তব্য করবেন এবং এটা লেখার ক্ষেত্রে হেল্প করবেন। ঠিক। ম্যাম, তামান্না ম্যাম। জি বলেন ম্যাডাম। ম্যাম আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেওয়া যাবে ম্যাম? ম্যাডাম আমি হোয়াটসঅ্যাপ সেভাবে ব্যবহার করি না, আমি বরং এখানে আমাদের যে গ্রুপ আছে না, এই গ্রুপেই বেশি থাকি। তো আপনি আমাদের গ্রুপে আছেন মর্নিং ক্লাসে, আপনি ওখানে কোশ্চেন লিখলে অ্যান্সার পাবেন। আমাদের এখন অনেক ভালো ভালো ডাক্তাররা আছেন, স্যাররা আছেন, সবাই খুব হেল্পফুল। আর গ্রুপে আমার জি আচ্ছা, গ্রুপে আমার আইডি হচ্ছে কুকুমনি, তো আপনি ওখান থেকেও আমাকে টেক্সট করতে পারেন, ইনবক্স করতে পারেন, নো প্রবলেম।
তবে পড়াশোনা সংক্রান্ত কোশ্চেন আমি রিলি ইনান্ডেটেড, এত কোশ্চেন। আমি ভাবলাম যে আমি বলছি অনেককে যে প্লিজ কাইন্ডলি আপনারা কোশ্চেন গুলো গ্রুপে করেন, তাহলে একই প্রশ্ন যদি অন্য কারোরও থাকে অন্যান্য টিচাররাও যেমন অ্যান্সার দিতে পারবেন, উত্তরটা ভালো হবে, আবার আমরা সবাই উপকৃত হব। ওই জন্য ইনবক্সে সিঙ্গেল কোশ্চেন না পাঠিয়ে গ্রুপে কোশ্চেন করবেন, এটা ভালো হয়। হ্যাঁ, জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।